আজকে আমরা ফিজিক্স প্রথম পত্র 8 নম্বর অধ্যায় পর্যাবৃত্ত গতির কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো, এখানে প্রতিশোর কোশ্চেনও আছে এবং পিডিএফ এর কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বাট আশা করি কাজ চালানো যাবে এটা দিয়ে আপাতত। তো তাহলে আসো, আজকে আমরা কিছু এমসিকিউ প্রবলেম সলভ করব। এখানে যে এমসিকিউ গুলো আসছে ওগুলো সলভ করলে মোটামুটি তোমাদের কলেজ পরীক্ষার জন্য এনাফ হবে আশা করি ওই অধ্যায় থেকে। তারপরেও তোমরা তো অন্য বিভিন্ন বই থেকে তো প্র্যাকটিস করবেই। তারপরে এখানে আমরা কিছু এমসিকিউ সলভ করে দিব আজকে। চলো চলো পড়া শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন, যেটা 1 নম্বর, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা দোলক দেওয়া আছে, যেখানে বলছে দোলনকাল 2 সেকেন্ড এবং 9.8 ms/2। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, কার্যকর দৈর্ঘ্য কত হবে? দেখো, কার্যকর দৈর্ঘ্য কত হবে এটা তোমার হিসাব করার প্রয়োজন নাই। এটা যদি তুমি চাইলে হিসাব করে বের করতে পারো। কেমনে? T = 2π√L/g। এখান থেকে এল এর মানটা বের করে ফেললেই হয়। কিন্তু যেহেতু তুমি এই অধ্যায়টা অনেকবার করে ফেলছো, তো তোমার কাছে এখন এখানে যদি তুমি 2 বসাও, 2 সেকেন্ড, তাহলে এল এর মানটা কত আসে সেটা তুমি আগে থেকে জানোই। কত আসবে বলো? সি আসবে, এইটা 0.99 মিটার। ঠিক আছে, দোলকের কার্যকর দৈর্ঘ্য। কারণ যে কোনো সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত আসে? প্রায় 1 মিটারের কাছাকাছি আসে, 0.99 মিটার এরকম। তাহলে দেখো, অপশনে আর ক্লোজ কিছু আছে নাই, তাহলে এর অ্যান্সার। আচ্ছা, বি এ দূরত্ব অতিক্রম করতে ববটির কত সময় লাগবে? বি এ মানে এইটুকু। আচ্ছা দেখো, খুবই সহজ। 2 সেকেন্ড হলো দোলনকাল না? তাহলে 2 সেকেন্ড দোলনকাল মানে কি? একটা পূর্ণ দোলন দেয়, একটা পূর্ণ দোল কি? দেখো, তুমি যদি বি থেকে যাত্রা শুরু করো, বি থেকে শুরু করে সিতে আসলো, আবার সি থেকে ঘুরে বিতে গেল, তাহলে হয় একটা পূর্ণ দোলন। পূর্ণ দোলন কিভাবে হয়? বি থেকে সি, সি থেকে বি। ঠিক আছে, তাহলে বি থেকে এ সেটা কি হবে? পূর্ণ দোলনের 4/1 ভাগ। ঠিক না? এই যে 1 2, আবার যখন ব্যাক করবে 1 2, তাহলে টোটাল 4 ভাগ মিলে 2 সেকেন্ড। তাহলে বি এ হলো 4/1 ভাগ। তাহলে কত হবে? 0.5। এই যে 0.5 সেকেন্ড শেষ। দেখো, দুটো প্রশ্ন অনেকবার আসছে, দেখছো? 25-এ আসছে 3টা বোর্ডে এমসিকিউ, এটাও আসছে 25-এ, আবার 23-এ আসছিল যশোর বোর্ডে 2টা। ঠিক আছে, দেখো কোশ্চেন কিন্তু রিপিট হয়, দেখছো? 23-এর প্রশ্ন সেটা কিন্তু আবার 25-এ চলে আসছে। তো এই জন্য এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে মোটামুটি একদম সব তুমি কমন না পাইলেও, কমনের কথা আমি বলবো না, বাট বেসিক ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ভালোভাবে। আর তোমার তো একদমই পড়া নাই এমন তো না, অধ্যায় তো তুমি পড়ছোই, তো সেখান থেকে তো অবশ্যই তোমার কিছু না কিছু জিনিসপত্র জানা আছেই সূত্র সম্পর্কিত। আচ্ছা চলো, 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে নিচের লেখচিত্রটি সরল দোলকের কোন সূত্রের প্রয়োগ? আচ্ছা দেখো, নিচের লেখচিত্রটি সরল দোলকের কোন সূত্রের প্রয়োগ? টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্ক, ঠিক না? তাহলে টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্ক, এখন তুমি চিন্তা করো যে সরল দোলকের সূত্র ছিল কয়টা? 4টা। 4টা সূত্রের মধ্যে কি কি ছিল? 1 নম্বর কি ছিল বলো তো? 1 নম্বর ছিল যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি হতে হবে, 4 ডিগ্রির ভিতরে। তাহলে 2 নম্বর কি ছিল? টি সমানুপাতিক √L। 3 নম্বর সূত্র কি ছিল? 3 নম্বর সূত্র ছিল যে টি সমানুপাতিক 1/√g। আর 4 নম্বর সূত্র কি ছিল? 4 নম্বর সূত্র ছিল ভরের সূত্র। বলছিল কি যে দোলকের ভর, আকার, আকৃতি, উপাদান সেগুলা দোলনকালের উপরে কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে এই যে 3 নম্বর সূত্রটা, দেখো কার কার সাথে সম্পর্ক? টি এর সাথে জি। তো এখানে গ্রাফে কি আছে? টি স্কোয়ার সাথে জি। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো টি স্কোয়ার আছে, সূত্র তো টি ছিল। এই যে এটাকে স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, টি স্কোয়ার হচ্ছে না? তাহলে এটা কি আসছে? এরকম এরকম সম্পর্ক আসতেছে। তাহলে এটা কোন কোন সূত্র থেকে আসছে? তুমি শুধুমাত্র প্যারামিটারগুলো দেখবা, চলকগুলো দেখবা, যেখানে কি ছিল? টি আর জি। তোমার গ্রাফটা কার সাথে কার গ্রাফ? টি আর জি এর গ্রাফ। তাহলে এই জন্য এটা হলো 3 নম্বর সূত্র। একটি দোলায়মান সেকেন্ড দোলকের ফাঁপা দোলক পিণ্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি কি হবে? আচ্ছা দেখো, এটা একটা সুন্দর প্রশ্ন। পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হলো, ঠিক আছে? দেখো, এটা একটা দোলক পিণ্ড। তো এই দোলক পিণ্ডটা খেয়াল করো, যে যখন খালি ছিল, যখন ফাঁপা ছিল, ভিতরে কিছু ছিল না, তখন তার ভরকেন্দ্র কোথায় থাকবে? এই যে এখানে থাকবে না? তাহলে এইটা হবে তার কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কোত্থেকে কোন পর্যন্ত হয়? একদম শুরু থেকে এই কেন্দ্র পর্যন্ত, এইটা হয় কার্যকর দৈর্ঘ্য। তাহলে তুমি যদি এবার এই ববটাকে, দোলক পিণ্ডটাকে যদি তুমি একটা কাজ করো, যে পারদ দ্বারা বা পানি দ্বারা, যেটা দ্বারাই পূর্ণ করো, যদি তুমি অর্ধপূর্ণ করো, তাহলে খেয়াল করো যে তুমি যখন অর্ধপূর্ণ করলে এই পর্যন্ত, তাহলে এবার ভর কেন্দ্র কিন্তু আর মাঝখানে থাকবে না। কারণ আমরা জানি যে পানির ক্ষেত্রে তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ছো যে সবসময়
কুয়ার পানি ছিল না, যে কুয়া থেকে পানি তোলার অঙ্কগুলো ছিল, সেখানে কি করতে হয়, ভরকেন্দ্রটাকে কোথায় ধরতে হতো, পানির মাঝে। ঠিক সেমভাবে এখানেও চিন্তা করো যে আমাদের এই পানির বা পারদের ভরকেন্দ্র ধরতে হবে কোথায়, এই যে এখানে। তো এবার তুমি চিন্তা কি একটু খেয়াল করো যে আগে তোমার ভরকেন্দ্র ছিল কোথায়, আগে ভরকেন্দ্র ছিল কোথায়, দেখো এই যে আগে ভরকেন্দ্র এখানে ছিল না, এই যে এই জায়গাতে ছিল, আগের ভরকেন্দ্রটা এখানে ছিল, পরে ভরকেন্দ্রটা আসছে কোথায়, নিচে, পারদ দ্বারা পূর্ণ করার পরে। তাহলে আগের চেয়ে কার্যকর দৈর্ঘ্যটা কি একটু হইলেও বাড়ছে না, আগের যে কার্যকর দৈর্ঘ্য, নতুন যে কার্যকর দৈর্ঘ্যটা সেটা কি একটু হলেও বাড়ছে। তাহলে কার্যকর দৈর্ঘ্য যদি একটু বাড়ে, তাহলে কাজের সূত্র দেখো, তাহলে কার্যকর দৈর্ঘ্য যদি একটু বাড়ে তার সাথে সমানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে পর্যায়কালও একটু বাড়বে। আর পর্যায়কাল একটু বাড়া মানে কি, দোল দিতে সময় বেশি নেবে, আর দোল দিতে যদি বেশি সময় নেয় তার মানে কি হবে, স্লো হবে। দেখো তার মানে কি হবে, বলছে এই যে ধীরে চলবে, ঠিক আছে, তাহলে ধীরে চলবে। ঠিক আছে, লজিকটা বুঝতে পারছো, যে কার্যকর দৈর্ঘ্য একটু বাড়লো, তাহলে কার্যকর দৈর্ঘ্য যদি একটু বাড়ে সেক্ষেত্রে পর্যায়কাল একটু বাড়বে, যদি পর্যায়কাল একটু বাড়ে তাহলে টাইম বেশি লাগবে, টাইম যখন বেশি লাগবে তার মানে কি ধীরে চলবে। আচ্ছা, কোনো দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটির কি ঘটবে, আচ্ছা কেন্দ্রে নিয়ে গেলে কি হবে, কেন্দ্রে কি হয়, জি এর মান কি হয়, জিরো হয় না, কেন্দ্রে হলো জি ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা সূত্রই তো জানি যে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে এখানে জি যদি জিরো হয় তাহলে কি হবে, অসীম হবে, L/0 সামথিং বাই জিরো কি হবে, অসীম হবে। তাহলে দোলনকাল অসীম হবে, এটা তো হচ্ছেই। আচ্ছা, দোলন থেমে যাবে, হ্যাঁ দোলনকাল যেহেতু অসীম হবে, মানে কি দোল দিতে অনেক সময় লাগবে, অসীম সময় লাগবে, তার মানে সেটা কি থেমে যাবেই, কাইন্ড অফ একরকম থেমে যাবে। ঠিক আছে, দোলকটি দ্রুত দুলবে না, এটা সম্ভব না। তাহলে 1 আর 2, ঠিক আছে, বুঝতে পারছো, থেমে যাবে মানে কি, অসীম হবে, দোলনকাল অসীম মানে কি, যে একটা দোল দিতে অনেক সময় লাগবে, তার মানে কি থেমেই যাওয়া, কাইন্ড অফ। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো 6 নম্বর, সরল সন্ধিত কণার সর্বনিম্ন অবস্থান এবং সাম্যাবস্থার দশা পার্থক্য কত। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এইটা হলো এই যে এইরকম, যে ওই সরল সন্নিহিত গতির যে পথটা এরকম হয়, ঠিক আছে। তাহলে এইটা আমাদের সাম্যাবস্থান মানে কি, যেখান থেকে যাত্রা শুরু করে, ঠিক না। তাহলে যাত্রা শুরু করেছে কোথা থেকে, এখান থেকে না। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে এটা তো জিরো, এখান থেকে শুরু করে আমরা জানি যে এই পর্যন্ত হয় কত, π/2, এইটা কত হয় পাই, এইটা কত হয় 3π/2, আর এটা কত হয় 2π, ঠিক না, এই যে এটা। তাহলে দেখো এই পর্যন্ত দশা পার্থক্য, তাহলে সাম্যাবস্থান কোনটা, এইটা। তাহলে এখান থেকে শুরু করে এর মধ্যে দশা পার্থক্য কার মধ্যে, 3π/2 থেকে 0। তাহলে দশা পার্থক্য মানে কি, দূরে বিয়োগ করে দাও, 3π/2 - 0, তাহলে অ্যান্সার কি হবে, 3π/2। এই যে সর্বনিম্ন অবস্থান, তো এটাই তো সর্বনিম্ন অবস্থান, তার সাথে সাম্যাবস্থান বা শুরুটা, তাহলে অ্যান্সার কি হবে, 3π/2। আচ্ছা, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের উচ্চতা এবং সময়, তিনটা নির্ণয় করা যায় সরল দোলকের সাহায্যে। তাহলে অ্যান্সার হবে 1, 2 ও 3, তিনটাই। সরল দোলন গতিসম্পন্ন কণার যে কোনো একদিকে যখন সরণ সর্বোচ্চ হয় তখন, আচ্ছা যে কোনো একদিকে যখন সরণ সর্বোচ্চ হয় তখন বিষয়টা কেমন, মানে বিস্তারে আর কি, ঠিক না। এই যে এরকম দেখো, যেরকম ছিল এখান থেকে যে জায়গাতে আসলো যে ম্যাক্সিমামে, আর উপরে যাইতে পারবে না, তাহলে এই পর্যন্ত আসছে, এখানে কি হয়, অধিকার যাইতে পারে, পারে না। তাহলে অধিকার যেহেতু যাইতে পারে না, তার মানে এখানে আসলে তার কি হয়ে যায়, বেগটা শূন্য হয়ে যায়, তাহলে বেগ শূন্য হবে, ঠিক আছে। ত্বরণ সর্বোচ্চ হয়, হ্যাঁ ত্বরণ সর্বোচ্চ হয়, এই জায়গাতে ত্বরণ সর্বোচ্চ হয়, তাহলে এটা সঠিক। আচ্ছা, বেগের অভিমুখ পরিবর্তিত হয়, বেগের অভিমুখ পরিবর্তিত হয় মানে হলো বেগের দিক। তো এখানে বেগের অভিমুখ, হ্যাঁ বেগের অভিমুখ পরিবর্তিত হয়, কারণ এখানে গিয়ে দেখো বেগ এদিকে ছিল, যে এখানে গিয়ে বেগটা জিরো হয়ে গেল, গিয়ে আবার কিছুক্ষণের মধ্যেই তার এই জায়গাতে বেগের অভিমুখটা পরিবর্তিত হচ্ছে, মানে উল্টা দিকে যাত্রা শুরু করবে, কারণ সর্বোচ্চ অবস্থানে কি হয়, এখান থেকে এই পর্যন্ত উঠলো, ওঠার পরে আবার পেছনে ব্যাক করা শুরু করতেছে, তাহলে ওই পজিশনে গিয়ে কি হচ্ছে, বেগের অভিমুখ বা দিকটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 3, তাহলে তিনটাই হবে, 1, 2 ও 3। ওকে, চলো পরের প্রশ্ন। সরল সন্নিহিত গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ এত, আচ্ছা সর্বোচ্চ বেগ হলো ভি ম্যাক্স, কণাটির বিস্তার এত মিলিমিটার হলে কণাটির পর্যায়কাল কত নির্ণয় করো। আচ্ছা সহজ প্রশ্ন, দেখো তাহলে এটা হলো ভি ম্যাক্স, ঠিক আছে, আর এটা হলো বিস্তার এ। তাহলে সূত্র তো তুমি জানোই, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ভি ম্যাক্স এর মান তো দেওয়াই আছে 0.03। আচ্ছা, ওমেগা মানে আবার কি 2π/t, আর এ মানে বিস্তার 4 মিলিমিটার আছে, এটাকে মিটার বানাতে হবে, তাহলে হয়ে গেল। চলো আমরা ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেটর কোথায় আমাদের। তাহলে এখান থেকে টি এর মান বের করতে হবে, ঠিক না। তাহলে 2π ×
4 ইন্টু 10⁻³ 0.03 কত আসে 0.837 এই যে 0.837 এত সেকেন্ডের অ্যান্সার। আচ্ছা বলছে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে চলো দেখি কি বলছে এখানে, একটি সেকেন্ড দোলককে মেরু ও বিষুবীয় অঞ্চলে নিয়ে গেলে প্রাপ্ত অভিকর্ষীয় ত্বরণ আছে। মেরুতে একটু বেশি হবে, বিষুবীয় অঞ্চলে একটু কম হবে। এই যে দেখো 9.83 আর 9.78। মেরু অঞ্চলে উক্ত দোলকের কার্যকর দৈর্ঘ্য কত হবে? সেকেন্ড, তাহলে দেখো এখানে বলে দিছে কি সেকেন্ড দোলক, কি বলছে সেকেন্ড দোলক, তার মানে t = 2 সেকেন্ড। আচ্ছা বলছে মেরু অঞ্চলে, তাহলে জি এর মান আমরা কোনটা ইউজ করবো? যে এটা 9.83 এটা ইউজ করবো করে এখানে কার্যকর দৈর্ঘ্য এল এর মান বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা জানি t = 2π√L/g। এটা করে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না, এটা তোমরা করে নিবে নিজে, ঠিক আছে? তবে এটা দেখে দেখেও তুমি গেস করতে পারো, সেটা কি অ্যান্সার কোনটা হবে বলো দেখি। অ্যান্সার এটাই হবে, এটা না করেও বলে দেওয়া যায়। কারণ কি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটারের কাছাকাছি হবে, অলওয়েজ 1 মিটারের কাছাকাছি হবে, ঠিক আছে? তো 1.5 1.49 এগুলো কখনো হতে পারে না, এগুলো কখনোই হতে পারে না, ঠিক আছে? যে 1 মিটারের কাছাকাছি, তো একটু কম বেশি হবে। দেখো আগেরটা কি ছিল 0.99 ছিল, তো এখানে আমি 9.83 যেহেতু নিছি এই জন্য এটা আসছে কি 0.9959 এরকম। মানে তুমি এটা অপশন দেখে গেস করতে পারবে, এগুলো করার দরকার নাই ক্যালকুলেশন। কারণ যখনই কার্যকর দৈর্ঘ্য বলবে, সেটা মেরু অঞ্চলে হোক, বিষুব অঞ্চলে হোক, অন্য কোনো জায়গাতে হোক, ভূপৃষ্ঠে 23 ডিগ্রি অক্ষাংশ 24 ডিগ্রি অক্ষাংশ কোনো জায়গাতে স্পেসিফিক করে যদি বলে দেয়, তারপরে তুমি দেখবে যে ওই মানটা ওই 0.99 এর সাথে আশপাশে কিছু একটা আসবে, বাইরে যাবে না, মানে 1-এর চেয়ে বড় হবে না। তো এই জন্য তুমি এখানে যেই অপশনটা পাবে একটাই 0.9 ওটা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? ওকে চলো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা ওই প্রশ্নটা থেকে, ওই উদ্দীপকটা থেকেই বলছে যে উদ্দীপকের দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক, উদ্দীপকের দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা দেখো তাহলে উদ্দীপকের দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক বলছে যে বিষুবীয় অঞ্চলে কার্যকরী দৈর্ঘ্য মেরু অঞ্চলের দৈর্ঘ্য থেকে বাড়বে। আচ্ছা বাড়ে কিনা দেখো, টি সমানুপাতিক √L না, আর টি ব্যস্তানুপাতিক √G। এখন এদের মধ্যে সম্পর্ক কি? এল আর জি এর মধ্যে, এল আর জি এর মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক আসে এই দুটাকে এক জায়গায় করলে, ঠিক আছে? তাহলে সমানুপাতিক সম্পর্ক যদি হয়, তো বিষুবীয় অঞ্চলে কার্যকরী দৈর্ঘ্য মেরু অঞ্চলের দৈর্ঘ্য থেকে বাড়বে। তাহলে বিষুবীয় অঞ্চলে কার্যকরী দৈর্ঘ্য কম হবে না? বিষুবীয় অঞ্চলে কি যেহেতু সমানুপাতিক, তাহলে বিষুবীয় অঞ্চলে যেহেতু অভিকর্ষীয় ত্বরণ কম, তার মানে বিষুবীয় অঞ্চলে কি হবে? কার্যকর দৈর্ঘ্যও কম। তুমি যখন মেরু অঞ্চলে যাবা তখন অভিকর্ষীয় ত্বরণও বাড়বে, আবার কার্যকর দৈর্ঘ্য বাড়বে। তাহলে বিষুবীয় অঞ্চলে কার্যকরী দৈর্ঘ্য মেরু অঞ্চল থেকে বাড়বে। তাহলে বাড়বে না, বিষুবীয় অঞ্চলেরটাই কম হবে। এটা কি বলছে যে বিষুবীয় অঞ্চলে কার্যকর দৈর্ঘ্য মেরু অঞ্চল থেকে বাড়বে না, মেরু অঞ্চলেরটাই বেশি হয়, বিষুবীয় অঞ্চলেরটাই কম হয়। এখানে উল্টা কথা বলছে, তাহলে এটা সঠিক না। মেরু অঞ্চলে দোলনকাল বিষুবীয় অঞ্চল থেকে হ্রাস পাবে। আচ্ছা মেরু অঞ্চলে দোলনকাল হ্রাস পাবে, এটা কিন্তু সঠিক। দেখো মেরু অঞ্চলে দোলনকাল বিষুবীয় অঞ্চল থেকে হ্রাস পাবে, কারণ কি আমরা জানি দোলনকালের সাথে সম্পর্ক কার? অভিকর্ষীয় ত্বরণের এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে মেরু অঞ্চলে কি অভিকর্ষীয় ত্বরণ বাড়ে না? তাহলে অভিকর্ষীয় ত্বরণ যদি বাড়ে তাহলে দোলনকাল কমবে। তাহলে মেরু অঞ্চলে দোলনকাল বিষুবীয় অঞ্চল, এটা সঠিক, আরগুলো পড়ার প্রয়োজন পড়তেছে না আমাদের, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো 12 নম্বর, সরল দোলকের সাহায্যে উচ্চতা নির্ণয়ের সমীকরণটি লিখো। তো এই সূত্রটি তোমরা অনেকবার করছো, অনেকবার হিসাব করছো, কিন্তু তোমরা যেটা করছো, তোমরা যে কমন যে সূত্রটা ইউজ করছো সেটা হলো পর্যায়কাল দিয়ে, এই যে এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা তোমরা ইউজ করছো, ঠিক আছে? এটা তোমরা জি এরটা সচরাচর ইউজ করো না খুব একটা, বা করলেও তোমাদের এগুলো মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না। দুটো সমীকরণ বানায় কাটাকাটি করলে এটা বের করা যায়, এই সমীকরণগুলো বের করা যায়। দেখো কিন্তু এইটা মোটামুটি মনে থাকে, কারণ এটা অনেকবার ইউজ হয়েছে, অনেকবার তোমরা ইউজ করছো। তো দেখো এইটা থেকেই তুমি এই সূত্রটা আনতে পারবা খুব ইজিলি। দেখো সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গমূলের। তাহলে এবার কি হবে দেখো দেখি, উল্টায় যাবে g'/g √-1 × r, শেষ। এই তো, তাহলে এই যে g'(h) জি উপরে আসবে কারণ টি প্রাইম যেহেতু ছিল, তাহলে g/g', হ্যাঁ। তাহলে যে এটা হবে অ্যান্সার 2 নম্বরটা, ঠিক আছে? দেখো রুট কিন্তু সবার উপরে না, জাস্ট খালি জি এর অংশটুকুর উপরে, 1-এর উপরে কিন্তু রুট নাই। এই তো আশা করি বুঝতে পারছো। এরপরে 13 নম্বর, একটি ঘর্ষণহীন তলে একটি 1.5 কেজি ভরের স্প্রিংকে কিছুটা প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, স্প্রিং ধ্রুবকের মান এত, এতে সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা তাহলে সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক এফ বের করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি যে এফ মানে কি জানো? এফ মানে তুমি জানো 1/t। আচ্ছা তাহলে এই তো হয়ে গেল। তাহলে টি মানে আবার তুমি কি জানো? 2π√m/k,
শেষ। তাহলে উল্টাই দাও, তাহলে 1/2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, এখানে হবে কে বাই, উল্টাই দিলে কে বাই এম, তাহলে 1.5, 4.109, হয়তো 4.11 বলা যায়, এত হার্স। ঠিক আছে, একটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে, হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, ঠিক আছে, 1 নম্বর সঠিক। আচ্ছা, কম্পাঙ্ক হাফ, হ্যাঁ যে কম্পাঙ্ক যে উল্টা, পর্যায়কালের উল্টা, তাহলে 1/2, দৈর্ঘ্য 0.99, ঠিক আছে, তিনটাই, তাহলে তিনটাই সঠিক। আচ্ছা, সরল দোলকের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? আচ্ছা, লেখচিত্রগুলো কার কার সাথে কার, এগুলো খুবই মিশে গেছে, একদম দেখাই যাচ্ছে না, এটা আমি একটু লিখে দিই। ঠিক আছে, এটা টি স্কোয়ার, এটা এল, এইটা টি স্কোয়ার, এটা হলো 1/g, এইটা টি স্কোয়ার, আর এটা হলো এল। আচ্ছা, এই যে দেখো, এবার একটু গ্রাফগুলা দেখো, গ্রাফ থেকে প্রশ্ন কিন্তু আসে প্রতিবার কোথাও না কোথাও, তাহলে গ্রাফগুলো বেশ গুরুত্বপূর্ণ, খেয়াল করো। তাহলে এখানে কোনটা সঠিক সেটা বুঝবো কেমন? আগে আমরা সমীকরণের দিকে যাই, আগে সমীকরণটা হিসাব করে দেখি কি আসে। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাওয়া যায়? দেখো 4 পাই স্কোয়ার এল বাই জি, ঠিক না? তাহলে এবার খেয়াল করো যে এখানে এই 4 পাই স্কোয়ার, এই 4 পাই স্কোয়ারটা তো সম্পর্ক ধ্রুবক না, এটা তো চেঞ্জ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি যে একটা সূত্র এরকম যে টি স্কোয়ারের সাথে এল সমানুপাতিক, আর একটা টি স্কোয়ারের সাথে জি ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে প্রথমটা কি বুঝেছে দেখো, মূলবিন্দুগামী সরলরেখা। তো মূলবিন্দুগামী সরলরেখা হলে এই সমীকরণটা কি আসবে? টি স্কোয়ার সমানুপাতিক জি। তাহলে এরকম এটা কি আছে সূত্রে? না, মিলেনি, তাহলে বাদ। আচ্ছা, বি নাম্বারটা দেখো, টি স্কোয়ারের সাথে 1/g দেওয়া আছে। আচ্ছা, তুমি যদি 1/gটাকে দেখো, এখানে কি চালাকিটা করছে, 1/gটাকে যদি তুমি একটা চলক হিসেবে চিন্তা করো, তাহলে টি স্কোয়ারের সাথে 1/g, এটা সম্পর্কটা কি সমানুপাতিক না? জি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, কিন্তু 1/g এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। ভালো করে খেয়াল করো যে 1/g পুরোটাকেই কিন্তু আমি এখানে চলক হিসেবে ধরছি, তাহলে এই যে পুরোটাই যদি চলক হয়, তাহলে টি স্কোয়ারের সাথে সম্পর্কটা কি সমানুপাতিক হলো। যদি তুমি শুধু জি নিতা তাহলে তো ব্যস্তানুপাতিক হতো, তাহলে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তার মানে গ্রাফটা হওয়া উচিত ছিল এই হিসেবে মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এটা হচ্ছে না। অথবা যদি এটা 1/g না হয়, শুধু জি হতো, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হতো। বুঝতে পারছো? এরপরে দেখো, টি স্কোয়ারের সাথে এল সমানুপাতিক, এই যে দেখো, ঠিক আছে, মিলে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, টি স্কোয়ার সমানুপাতিক এল। আচ্ছা, এটা হচ্ছে না, কারণ এটা সমানুপাতিক সম্পর্ক, তো সমানুপাতিক সম্পর্কে তো অতিবৃত্ত গ্রাফ কখনোই হয় না। এই, ঠিক আছে, দেখছো চালাকিগুলা, খুব সাবধান, এই জন্য সূত্রগুলো বেশ ভালোভাবে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজানের পর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 16, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্যের এতক্ষণ পর্যন্ত তুমি যেটা হিসাব করছো সেটা কি ছিল? দৈর্ঘ্যের মান, কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্যের মান না, এটা শুধু সূত্রটাই দিয়ে দিছে। তো আসো আমরা ওই যে আগের 2 পাই রুট ওভার এল বাই জি, এখান থেকে আসবে, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে কি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, তার মানে এল এর মান বের করতে হবে, আর সেকেন্ড দোলক হলো 2 দুগুণের চেয়ে 8, তাহলে সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড, তাহলে 4 পাই স্কোয়ার এল বাই জি, তাহলে 4 4 কাটা, তাহলে এবার কি হবে দেখো, আর গুণন করো, জিটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয় পাই স্কোয়ার এল, তাহলে অতএব এল ইজ ইকুয়াল টু জি বাই পাই স্কোয়ার, নাকি? তাহলে জি বাই পাই স্কোয়ার কই, এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যায়। পরের প্রশ্নে যাই আমরা, চলো। 17 নম্বর বলছে কি, কৌণিক কম্পাঙ্কের একক কোনটি? কৌণিক কম্পাঙ্ক কোনটা? ওমেগা। তাহলে ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। একটি সরলসানিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ এত, এর কৌণিক কম্পাঙ্ক কত? মানে ওমেগা বের করতে বলছে। এটা তো খুবই কমন একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন। দেখো কতবার আসছে, দেখছো বোর্ডে, এটা অ্যাডমিশনও আসছে অনেকবার এই প্রশ্নটা। আচ্ছা, এইটাকে তোমার ব্যবকলনীয় সমীকরণ ছিল না, যে স্পন্দন গতির জন্য অন্তরীকরণ করে যে আমরা ব্যবকলনীয় একটা সমীকরণ পাইতাম, ওই সমীকরণটা একটু মনে করো তো। ওই সমীকরণটা কি ছিল? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ ছিল, মনে আছে? তো এই সমীকরণের সাথে এটাকে আমরা তুলনা করব। তো তুলনা করতে গেলে দেখো, এই সামনে কিছু আছে, সামনে কিছু নাই, এখানে তো সামনে কিছু নাই, কিন্তু ওখানে সামনে 9 আছে, তো 9টাকে রাখা যাবে না। তো এই জন্য পুরা সমীকরণকে আমরা 9 দিয়ে ভাগ করে দিব। তাহলে 9 দিয়ে ভাগ করে দিলে এটা কত হয়ে যাবে? 9x হয়ে যাবে না ভাগ করে দিলে? এবার দেখো এর সাথে এবার মিলে যাবে এই সমীকরণের সাথে, এবার এটার সাথে আমি এটাকে তুলনা করব। তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় কি আছে? 9 আছে, তাহলে ওমেগা সমান কত হবে? 3 হবে, তাহলে এটাই অ্যান্সার 3। ও আচ্ছা, কৌণিক, দেখো প্রশ্নে চাইছে কৌণিক কম্পাঙ্ক, কিন্তু একক দিয়ে দিছে পার সেকেন্ড। পার সেকেন্ড তো কৌণিক কম্পাঙ্কের একক হয় না। এই দেখো উপরের প্রশ্নে তো ছিল কৌণিক কম্পাঙ্কের একক কি, কৌণিক কম্পাঙ্কের একক হয় না, পার সেকেন্ড হয় নর্মাল কম্পাঙ্কের একক। তাহলে এখানে এখন 3, আচ্ছা এটা ঠিক আছে, এককটা ভুল আছে, এটা 3 সেকেন্ডে অ্যান্সার করতে হবে, 3 পার সেকেন্ডে,
কারণ তুমি যদি দেখো নর্মাল কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই বের করতে যাও তাহলে কিন্তু অপশনের সাথে মিলবে না। মানে তুমি যদি মনে করো যে না এটা আমি হার্স যে কম্পাঙ্ক হয় যার একক সেই কম্পাঙ্ক আমি বের করে দিব, তাহলে ওই কম্পাঙ্ক বের করে দিলে দেখো অপশনের সাথে আনসার মিলবে না। তো আলটিমেটলি এটা হলো কৌণিক কম্পাঙ্কই হতো, এখানে এককটা ভুল করছে, রেডিয়ান পার সেকেন্ড হতো আর কি। যাই হোক, আচ্ছা এরপরে সরল সাহিত্য গতি সম্পন্ন একটি কণার সমীকরণ ওয়াই, একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা পর্যায়কাল এত সেকেন্ড, আদি সরণ এত হলে কণাটির কৌণিক কম্পাঙ্কের মান কত হবে? আচ্ছা কৌণিক কম্পাঙ্ক মানে এই যে ওমেগাটা বের করতে হবে এই সমীকরণ থেকে, ঠিক আছে? তাহলে এই সমীকরণ থেকে আমাদের ওমেগাটা বের করতে হবে। তো এবার আসলে আমরা এই ওমেগাটা হিসাব করি। তো ওমেগাটা বের করার জন্য আদি সরণ মানে কোনটা সমীকরণে? ওয়াই এর মান না? তাহলে ওয়াই এর মান দেওয়া আছে 0.05 মিটার। আচ্ছা ওকে, এরপরে আর কি দেওয়া আছে? 30 সেকেন্ড। ও পর্যায়কাল থেকে তো আমরা ওমেগা বের করে ফেলতে পারি, সেটাই তো, সমীকরণ তো দরকারই নেই। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে অতএব ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, মানে 30 সেকেন্ড। চলো এবার হিসাব করি, তাহলে 5 ভাগ 15, 0.209। এই যে রে দেখো এখানে আবার দেখছো কৌণিক কম্পাঙ্ক রেডিয়ান পার সেকেন্ড আছে, তাহলে বুঝতেই পারতেছো যে এখানে রেডিয়ানটা মিসিং আছে এককে। আচ্ছা কোণাটির আদি দশা কত? আদি দশা মানে কোনটা জানো? আদি দশা মানে হচ্ছে ডেল, এই যে এটা হলো আদি দশা, ঠিক আছে? তাহলে এইটা আদি দশা বের করার জন্য আমাদের কি লাগবে একটু, আচ্ছা এই পাশে করি, ঠিক আছে? এখানে দেখো y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সাইন ওমেগা টি প্লাস ডেল, এই ডেলটা আমরা বের করবো। আচ্ছা এবার দেখো আদি সরণ দেওয়া আছে 0.05, আচ্ছা এই পাশে 10 সাইন। এবার দেখো আদি দশা মানে কি? যখন তোমার ঘটনাটা শুরু হচ্ছে। আদি দশা মানে কি? যে যখন তোমার ঘটনাটা শুরু হচ্ছে। তো এখন তোমার ঘটনা যখন শুরু হয় তখন তুমি ধরো তুমি এক জায়গা থেকে দৌড়ানো শুরু করছো, একটা ম্যারাথন শুরু করছো তুমি, অথবা ধরো তুমি একটা কোনো কি বলবো যে কোনো পরীক্ষা শুরু করছো, ধরো কথার কথা তুমি একটা পরীক্ষা দিচ্ছ। তো পরীক্ষাতে যদি তোমার 40 মিনিট সময় হয় বা আধা ঘন্টা সময় হয় বা 1 ঘন্টা সময় হয়, তাহলে তুমি যখন লেখাটা স্টার্ট করবে তখন কি তোমার টাইম কাউন্টিংটা কি 0 থেকে শুরু হবে না? যার মানে তুমি 40 মিনিট পর্যন্ত পরীক্ষা দিবে, তার মানে কি 0 থেকে টাইম শুরু করে 40 মিনিট পর্যন্ত। তার মানে যখন আমরা কোনো ঘটনা শুরু করতে চাই বা কোনো এক্সপেরিমেন্ট চিন্তা করি বা কোনো ইভেন্ট শুরু হয়, তখন আমাদের টাইমটা আমরা কিভাবে কাউন্ট করি? যে ঘটনাটা 0 থেকে শুরু হচ্ছে। তাহলে আদি দশা মানে কি? যে যখন দোলটা শুরু হচ্ছে বা আমার হিসাবটা শুরু হচ্ছে, যখন শুরু হচ্ছে তখন থেকে আমি ধরো একটা সরল দোলক সে দোল দিচ্ছিলই, তো দোল দিচ্ছিল, আমি মাঝখানে কোনো একটা সময় থেকে আমি হিসাবটা নিব যে কি অবস্থা, দোলকটা কিভাবে দোল দিচ্ছে, পর্যায়কাল কত, বা দোলকের বিভিন্ন আরো বৈশিষ্ট্য বের করার জন্য। তো আমি যখন দোলের হিসাবটা শুরু করছি তখন ওই অবস্থায় আমি আমার স্টপ ওয়াচ বা ঘড়িতে তো আমি টাইম 0 থেকে হিসাব করব না, কারণ আমি যদি পর্যায়কাল বের করতে চাই তাহলে আমার যে কাছে ঘড়িটা আছে ওই দোলকটা আগে থেকে দোল দিচ্ছিলই, কিন্তু আমি যখন হিসাবটা শুরু করলাম তখন সেই মুহূর্তে আমি কি করব, যে আমার একটা স্টপ ওয়াচ আমি সেট করবো, যেখান থেকে আমি স্টপ ওয়াচটা 0 করে দিব, দিয়ে আমি হিসাব করবো যে হ্যাঁ একটা দোল দিতে কতক্ষণ সময় লাগতেছে, যেমন এই যেখানে বলছে পর্যায়কাল 30 সেকেন্ড, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে? তার মানে যখন আমার ঘটনাটা শুরু হবে তখন আমার যে টি এর মান বা টাইম, যে টাইমটা, এই টাইম মানে কিন্তু ঘড়ির সময়, ওভারঅল সময় না, ওই সময় কিন্তু 0 না, ওই সময় কিন্তু চলতেছেই। ওই যে তুমি যখন পরীক্ষা দাও তখন তোমার টাইমটা 0 থেকে শুরু হয়, তো এখানেও বিষয়টা সেম, যে আমার কাউন্টিং যখন শুরু হচ্ছে তখন আমি 0 থেকে শুরু করব। তার মানে আদি দশাটা কোথায়? একদম প্রাথমিক মুহূর্তে। তাহলে প্রাথমিক মুহূর্তে টি ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। এই তাহলে এখানে থাকতেছে শুধু ডেল। তাহলে অতএব আমরা ডেল ইজ ইকুয়াল টু বলতে পারবো যে সাইন ইনভার্স 0.05/10, এটাই আদি দশা হবে। 0.286, এই যে এত ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। চলো পরের প্রশ্ন যাই। চলো তাহলে আমরা শুরু করি। 21 কি বলছে? সরল সন্ধিত কণার সরণ পুনরাবৃত্তি হয় কত সময় পরে? বলো কত সময় পরে? খুবই সহজ প্রশ্ন, কথাটা একটু ঘুরাই দিচ্ছে তাই। টি পর্যায়কাল কতক্ষণ পরে? টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, শেষ। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দেওয়া আছে। কি বলছে? কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত সরল দৈর্ঘ্য দোলনকাল কত হবে? কি বলছে এখানে? একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হলো 1 মিটার। আচ্ছা শাহেদ দোলকটির কার্যকর দৈর্ঘ্য পরিবর্তন করতে গিয়ে দৈর্ঘ্য 50% বৃদ্ধি করে। আচ্ছা খুবই সহজ, এটা তুমি শর্ট টেকনিক আছে, দেখো খুব ইজিলি করতে পারবে এটা। কিভাবে? বলছে যে দৈর্ঘ্য কত করে? 50% বৃদ্ধি করে। তাহলে 50% বৃদ্ধি যদি করে তার সাথে কার সম্পর্ক চাইছে? এই কার সম্পর্ক? দোলনকাল। আচ্ছা তাহলে তুমি আগে আসলে দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি? দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি বলো? দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক। এখন তুমি যখন দৈর্ঘ্য পরিবর্তন করছো কত? 50%, তাহলে কত হয়েছে? 1.5
তাহলে 1.5কে রুট করো এবং তার সাথে 2 গুণ করে দাও। 2 হলো সেকেন্ড দোলক, এই জন্য, কারণ ওই যে বলছে যে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার যদি হয় তাহলে ওটা সেকেন্ড দোলকই হয় মূলত। তো এমসিকিউর জন্য আমরা ওইভাবে করবো, ঠিক আছে। তো এবার যদি √1.5 ইন্টু 2 কত আসে, 2.2449, তো 2.49 2.46 আমরা বলতে পারবো। দেখো তাহলে এখানে আসছে, ক্যালকুলেটরে আসছে কত, 2.449, তো এটা 46 বলা যাবে, ঠিক আছে। দেখছো শর্টকাটটা কত ইজি, কত ইজি শর্টকাট। দেখো আরেকবার বলে দিই কি করলাম। কার্যকর দৈর্ঘ্য কত, 50% বাড়ানো হয়েছে, তো তুমি আগে সম্পর্কটা দেখো যে তোমার দোলনকালের সাথে সম্পর্ক কি, √, ব্যাস সমানুপাতিক। তাহলে বসাই দাও, 50% বাড়ানো মানে কি 1.5 না, কারণ আগে 1 ছিল, পরে তুমি আরো অর্ধেক বাড়াইছো, তাহলে কত 1.5। তাহলে 1.5কে রুটের ভিতরে বসাই দাও, দিয়ে রুটের ভিতরে বসাই দেওয়ার পরে এরপরে ইন্টু 2 কেন, আগের যে পর্যায়কাল ছিল সেটা গুণ করে দিতে হবে। তাহলে আগের পর্যায়কাল কত, এখানে তো বলা নাই, তুমি এখন বলবা যে এখানে তো সেকেন্ড দোলক বলা নাই, না থাকুক, এই যে বলা আছে কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, তো কার্যকর দৈর্ঘ্য 1 মিটার কার হয়, সেকেন্ড দোলকেরই তো হয়, খুব কাছাকাছি। হয়তো এক্স্যাক্টলি 2 আসতো না, একটু কম বেশি হতো, যেমন ওই যে কার্যকর দৈর্ঘ্য কত 0.99 আসে না, তো এখানে তো আছে 1 মিটার। তো এটা তোমার এমসিকিউ, এখানে তো তোমার লিখিত না, তো লিখিত হলে তুমি এটা বড় করে সলভ করতে, ধরে নিয়ে যে ধরি আগের দোলনকাল, আগের দৈর্ঘ্য এরকম। তো যেহেতু এটা এমসিকিউ, তো এমসিকিউতে দেখো এই যে 2 লাইনে শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে √1.5 ইন্টু 2, তাহলে এই যে 2.46 সেকেন্ড। ওমেগা এ, ওমেগা স্কোয়ার, এ তো সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ হলো ওমেগা এ, আর সর্বোচ্চ ত্বরণ হলো ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে কি বলছে, টি এত আচ্ছা বিন্দুতে ববের সর্বোচ্চ বেগ কত, কোথায়, কোন বিন্দুতে, ও ববের বেগ সর্বোচ্চ কোন বিন্দুতে, এখানে, এটা তুমি আগে থেকেই জানো যে সাম্যাবস্থানে কি হয়, বেগ সর্বোচ্চ হয়, তাহলে বি বিন্দু। আচ্ছা এরপরে উদ্দীপক, আচ্ছা 10 গ্রাম ভরের একটি বস্তু সরল দোলন গতিতে আছে, এর দোলনকাল এত, বিস্তার এত আছে, বল ধ্রুবকের মান কত, বল ধ্রুবক মানে হলো কে, বল ধ্রুবক মানে স্প্রিং ধ্রুবক কে। আচ্ছা তাহলে কে বের করার জন্য দেখো সরল দোলন গতিতে আছে, দোলনকাল দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, এখান থেকে কে বের করতে হবে। তাহলে কে বের করার জন্য আমরা সূত্র, যে ভরও দেওয়া আছে, তাহলে সূত্র আমরা কোনটা ইউজ করতে পারি, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু √k/m, তাহলে অতএব কে সমান কি বলা যায়, ওমেগা স্কোয়ার এম, ঠিক না। এখন ওমেগা মানে আবার কি 2π/t এর উপরে স্কোয়ার ইন্টু এম, তাইলে হয়ে গেল। দেখো সব দেওয়া আছে, তাহলে এই যে দোলনকাল 2 বসায় দাও, 2 কাটা চলে যায়, তাহলে পাইর উপরে স্কোয়ার ইন্টু এম, তাহলে পাইর উপরে স্কোয়ার ইন্টু এম, এম হলো 10 গ্রাম, তাহলে কেজি বানাতে হবে 0.0986, 0.0898, হ্যাঁ 546, আচ্ছা সমস্যা না। 2 সেন্টিমিটার স্মরণে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, 2 সেন্টিমিটার স্মরণে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে। আচ্ছা আসো দেখি এটা সলভ করি। 27 নাম্বার, 2 সেন্টিমিটার স্মরণে, স্মরণ কত বলছে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার স্মরণে গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই তো এটা হলো গতিশক্তি, আর নিচে হলো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি হলো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফের সাথে হাফ কাটা, এম এর সাথে এম কাটা, ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা স্কোয়ার কাটা, তাহলে উপরে কি থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এক্স দেওয়া আছে কত 2 সেন্টিমিটার, ও আচ্ছা এটা তো এই উদ্দীপকের সাথে কানেক্টেড না, তাহলে এখানে বিস্তার তো দেওয়াই আছে কত 10 সেন্টিমিটার। ওকে আসো, তাহলে সব সেন্টিমিটারে আছে, আমরা সেন্টিমিটার রাখলাম, তাহলে 10 এর উপরে স্কোয়ার করলে 100, 2 এর উপরে স্কোয়ার করলে 4, নিচে 2 এর উপরে স্কোয়ার করলে 4, তাহলে 96/4, 24 হয়েছে, 24 গুণ, ঠিক আছে। হ্যাঁ তাহলে দোলনকাল তো 0.75, তো 0.75 ইন্টু 2, তাহলে কত হয় 0.1.5 দিতে হবে, হিসাব করতেছি আবার 1.5, তাহলে দোলনকাল কত আসতেছে 1.5 সেকেন্ড। আচ্ছা তাহলে কার্যকর দৈর্ঘ্য কত হবে, তো আসলে 1.5 সেকেন্ড ধরে কার্যকর দৈর্ঘ্য বের করবো, এটা আমি করে দিব না, t = 2π√L/g, তাহলে হয়ে গেল। আচ্ছা এরপরে দোলন গতি কোনটি, দোলন গতি কোনটি, শূন্যলাকার গতি, শূন্যলাকার গতি দোলন গতি। আচ্ছা সরল দোলকের দ্বিতীয় সূত্রটা কিসের সাথে সম্পর্কিত, ওই যে প্রথমে তো দেখলাম আমরা, ঠিক আছে, দ্বিতীয় সম্পর্কটা কি, যে এটা দোলনকাল আর কার্যকর দৈর্ঘ্য, দোলনকাল আর কার্যকর দৈর্ঘ্য,
আচ্ছা, এরপরে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে। দোলকটির কার্যকর দৈর্ঘ্য আছে দেখো, 1 সেকেন্ডে একবার টিক শব্দ করা মানে কি? 1 সেকেন্ডে একবার টিক শব্দ করা, 1 সেকেন্ডে একবার টিক শব্দ করা মানে হলো যে 1 সেকেন্ড, আমরা ওই যে খেয়াল করো তো যে সেকেন্ড দোলকের কি হয়, পর্যায়কাল 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর্যায়কাল মানে কি, যে একটা পূর্ণ দোল দিতে সময় লাগে কত, 2 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে অর্ধ দোল দেয়, মানে এই পাশ থেকে এই পাশে যায়। ধরো এটা একটা দোলক, তাহলে 1 সেকেন্ডে অর্ধ দোল দেয় মানে কি, যে ধরো তুমি এটাকে যদি এখান থেকে টান দিয়ে ছেড়ে দাও, তাহলে এখান থেকে শুরু করে সেই পর্যন্ত আসতে সময় নেয় কত, 1 সেকেন্ড। এই পর্যন্ত আসতে সময় নেয় 1 সেকেন্ড। এবং এই যে এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে সে পৌঁছায় তখন একটা টিক শব্দ করে। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছালে তখন কি করে, একটা টিক শব্দ করে। তার মানে এখান থেকে যখন ঘুরে আসবে তখন আবার 2 সেকেন্ড আরেকবার টিক শব্দ করবে। তাহলে একটা সেকেন্ড দোলক কি, একটা সেকেন্ড দোলক কি করে, প্রতি সেকেন্ডে একটা করে টিক শব্দ করে, প্রতি সেকেন্ডে একটা করে টিক শব্দ করে। তার মানে এখানে যে কথাটা বলছে যে 1 সেকেন্ডে একটা টিক শব্দ করা মানে এটা সেকেন্ড দোলকই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সেকেন্ড দোলক হলো 2 সেকেন্ড। তাহলে এর কার্যকর দৈর্ঘ্য কত হবে তুমি জানোই, 0.993। চলো, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। আচ্ছা দেখো, তাহলে সরল দোল গতি সম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ কি, গতি জড়তার প্রত্যয়নী বল 2 ও 3, 2 ও 3, আচ্ছা 1 হবে না, 2 ও 3 কেন দেখো, তাহলে একটা সরল দোলন গতি সম্পন্ন কণা যখন সে দুলতেছে মানে রাস্তার ভিতরে আছে, গতিতে আছে নির্দিষ্ট, তার মানে কি তার ভিতরে একটা গতি জড়তা আছে, সে চাচ্ছে কি তার গতিটাকে বজায় রাখতে। তাহলে যদি তার গতিটা সে বজায় রাখতে চায়, তাহলে এই অবস্থায় গতি বজায় রাখতে চাইলে এই অবস্থায় তার হবে, গতি বজায় রাখতে চাইলে এই অবস্থায় যেটা হবে সেটা হলো গতি জড়তা। গতি জড়তা মানে কি, সে তার গতিটা বজায় রাখতে চাচ্ছে। আর প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল তো জানোই যে একটা স্প্রিং বা সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার ভিতরে এক ধরনের বল তৈরি হয় যেটাকে বলে প্রত্যয়নী বল। যেমন একটা স্প্রিংকে যখন আমি টান দিয়ে লম্বা করি তখন আমি যে বলটা প্রয়োগ করি সেটা হয় বাহ্যিক বল। তুমি যখন স্প্রিংটাকে ছেড়ে দাও তখন ওই স্প্রিংটা যে পিছনের দিকে যায় সেটা কোন বলের কারণে, প্রত্যয়নী বলের কারণে, ঠিক আছে। তাহলে দেখো, যখন একটা সরল দোলন গতি সম্পন্ন কণা এখান থেকে এই পর্যন্ত আসলো, এরপরে বা তুমি ধরো হাত দিয়ে এখানে টেনে নিয়ে আসলে, তোমার এখানে ধরে থাকতে যে কষ্ট হবে, মনে হবে যেন ওই কোণাটা আবার আগের জায়গাতে ফেরত চলে যাওয়ার চেষ্টা করতেছে বলে তোমার কাছে মনে হবে। তো ওই যে আগের জায়গাতে ফেরত চলে যাওয়ার চেষ্টা করার যে বলটা সেটাই হলো প্রত্যয়নী বল, ঠিক আছে। প্রত্যয়ন তো বুঝে, প্রত্যাবর্তন মানে আগের অবস্থায় ফেরত চলে যেতে যে বল ইউজ হয়। আচ্ছা, এখন সরল দোলকের ববের ভর 4 গুণ করা হলে দোলনকাল পূর্বের কত গুণ হবে বলো দেখি, পূর্বের কত গুণ হবে, 4 গুণ হবে, 10 গুণ হবে, না কি হবে, 1 গুণ হবে। কারণ সরল দোলকের 4 নম্বর সূত্রে কি বলা ছিল, যে ববের ভর, ববের আকার, ববের আকৃতি, ববের উপাদান এসবের উপরে দোলনকাল নির্ভর করে না। আচ্ছা চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো, ছবিটা বেশ কঠিন, দেখে অনেক কঠিন মনে হচ্ছে, এমন কিছুই না। এটা একটা বস্তু, যে বস্তুটাকে টান দিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এইটা হলো তার সাম্যাবস্থান, ঠিক আছে। এই যে সাম্যাবস্থানের এই পাশে 20 সেন্টিমিটার, এই পাশে 20 সেন্টিমিটার। আচ্ছা এখন খেয়াল করো যে সাম্যাবস্থান থেকে এটাকে টান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোথায়, 20 সেন্টিমিটার প্রসারণ করা হয়েছে, কোন দিকে, ডান দিকে, এই যে এদিকে প্রসারণ করা হয়েছে কত, 20 সেন্টিমিটার। তাহলে এখানে বলছে যে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কি হয়, আমরা কি জানি, F = kx, ঠিক না। তাহলে কে কত, 30, আর এক্স কত বলো, এক্স হলো এই যে 20 সেন্টিমিটার যেটা প্রসারিত করা হলো, তাহলে 0.2, তাহলে কত আসবে, 6 নিউটন, এই যেটা অ্যান্সার 6। কোন অবস্থানে বস্তুটির ত্বরণ সবচেয়ে বেশি হবে, ত্বরণ সবচেয়ে বেশি হয় কোথায় বলো তো, সর্বোচ্চ অবস্থানে, মানে সবচেয়ে যে দূরে যায়, যেখানে বেগটা শূন্য হয় সেখানে ত্বরণ বেশি হয়। তাহলে কোনটাই, যে এটা, এই অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে, তাহলে এই অবস্থানে। আচ্ছা এরপরের প্রশ্ন চলো। তাহলে এবার এটা দেখো, 37, দোলকের জন্য এল বনাম টি স্কোয়ার, লেখচিত্র নিচের কোনটি, এল বনাম টি স্কোয়ার। আচ্ছা এরকম একটা সম্পর্ক কিন্তু করা হয়েছিল, এটা তোমরা দেখো দেখি, ট্রাই করো নিজেরা পারো নাকি। টি স্কোয়ারের সাথে এল এর সম্পর্ক কি ছিল, সমানুপাতিক ছিল না, সমানুপাতিক ছিল, তাহলে কি হবে, মূলবিন্দুগামী সরল রেখায় যে এটাই হবে। চলো তাহলে পরের প্রশ্ন। আচ্ছা, সরল দোলগতি সম্পন্ন কোণার সরণ, আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আমি এটা একটু লিখে দিই, ঠিক আছে, সাইন
4πt এত মিটার। আচ্ছা, কোনাটির স্পন্দনের পর্যায়কাল কত? পর্যায়কাল বের করতে বলছে। তো টি ইজ ইকুয়াল টু, এটা কি হয়? এটা ওমেগা না? এই জায়গাতে কি থাকে? নর্মালি ওমেগা থাকে। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π বাই ওমেগা। তাহলে 2π বাই ওমেগা, ওমেগা মানে কি 4π। তাহলে পাই পাই কাটা 0.5 সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার, প্রথমটাই 0.5 সেকেন্ড। আচ্ছা, উক্ত সরল দোলনরত কণার কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত? কম্পাঙ্কটা উল্টা, তাহলে 2 হার্টজ। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর সঠিক। আচ্ছা, বেগ, এটা বেগের সমীকরণ কিনা? তো একবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করে দেখো যে কি হয়। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যাবে না? তাহলে দেখো ডিফারেন্সিয়েশনে কি হয়, যে টি এর অংশটা বাইরে বের হয়ে আসে, তাহলে 4πটা বাইরে বের হয়ে আসবে, ইন্টু হবে 0.5 মানে হাফ, আর সাইন কস 4πt। তাহলে এটা কাটাকাটি করলে কি হয়? 2π হয়, 2π কস। হ্যাঁ ঠিক আছে, সঠিক। আচ্ছা, এরপরে ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে কি হবে, যে বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দেখো এখান থেকে করা যায়। এই যে 4πটা বাইরে বের হয়ে আসবে, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 8π স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস, আর কস থেকে হয়ে যাবে সাইন। ঠিক আছে, এই তাহলে মুখোমুখি করা যাচ্ছে। তো এইটা হ্যাঁ ঠিক আছে, সঠিক। সঠিক, ও না সঠিক না, 4π স্কোয়ার, এখানে তো 2π আছে, 8π স্কোয়ার হবে না, সঠিক না। এখানে আছে 4π স্কোয়ার আছে, দেখো, তাহলে এটা সঠিক না। তাহলে হবে 1 আর 2, সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে কারণ সামনে 2π অলরেডি আসেই, তো বাইরে থেকে যদি ভিতর থেকে আরেকটা 4π বের হয়, তাহলে 4 দুগুণে 8 হওয়ার কথা, বাট এখানে 4π স্কোয়ার আছে। ওকে, এরপরে দেখো, একটি দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, একটি দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি ঘটবে? পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি হবে? উচ্চতার সাথে জি এর মান কমে না বাড়ে? উপরে গেলে জি এর মান কমে, উপরে গেলে কি হয়? জি এর মান কমে। আর জি এর সাথে টি এর সম্পর্ক কি দেখো তো? ব্যস্তানুপাতিক না? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যদি জি কমে, তাহলে সেক্ষেত্রে কি হবে? টি বাড়বে। জি কমলে কি হবে? টি বাড়বে। তাহলে টি যদি বাড়ে, টি বাড়া মানে কি? দোলনকাল বাড়া, সময় বাড়া মানে কি? বেশি টাইম লাগতেছে। তো বেশি টাইম যখন কখন লাগে? তুমি ধরো বাসা থেকে রওনা দিচ্ছ কলেজে যাওয়ার জন্য, তো টাইম তোমার কখন বেশি লাগবে? যখন তুমি ধীরে ধীরে হাঁটবা। যখন তুমি দ্রুত যাবা, তখন কি টাইম তোমার কম লাগবে। তাহলে ধীরে ধীরে গেলে মানে স্লো হলে, তাহলে এক্ষেত্রে কি হবে? সময় হারাবে, সময় হারাবে, দোলনকাল বৃদ্ধি পাবে। হ্যাঁ, দোলনকাল বাড়বে, যে টি বাড়বে। এই তাহলে 1 আর 3, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, একবার আমরা এটা এই পাশেরটাও করে দিই, ঠিক আছে। দেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে, আচ্ছা কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কি হবে? 4 গুণ করলে কার্যকর দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। তাহলে যে 4 √4, তাহলে কত হবে? 2 গুণ। ও, দোলনকাল, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন করছে, বলছে কি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত হবে? দেখো এগুলো কিন্তু সব সেকেন্ডে উত্তর দেওয়া আছে, দেখো খুবই মজার একটা প্রশ্ন। এখানে কিন্তু আসতেছে 2 না? তো এখানে যেহেতু 2 আসতেছে, সবাই কিন্তু অ্যান্সার 2 দিয়ে দিবে, কিন্তু 2 গুণ। দেখো, তুমি যখন 4 গুণকে রুট করবা, তখন তোমার কি আসবে? 2 গুণ। 4কে রুট করলে 2, ওটা গুণ, ওটা কিন্তু সেকেন্ড না, ওটা 2 গুণ। আর তোমার আগে থেকে দোলকটা কি ছিল? সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল যদি 2 গুণ হয়, তাহলে কত হবে? 4 সেকেন্ড। ভালো করে চিন্তা করো, আবার দেখো, দেখছো তাড়াহুড়া করে কিন্তু অনেকে হুট করে অ্যান্সার দিয়ে দিবে যে 2 সেকেন্ড, কিন্তু 4 গুণ কার্যকর দৈর্ঘ্য করলে 4কে রুট করে এইটা দোলনকাল কি হবে? 2 গুণ হবে, 2 হবে, 2 গুণ। কিন্তু দোলনকাল হবে কত? আগে তো সেকেন্ড দোলক ছিলই, তাহলে তার যদি আবার দ্বিগুণ হয়, তাহলে কত হবে? 4 সেকেন্ড। দেখছো কত সুন্দর প্রশ্ন। আচ্ছা, সরলসংহিত কোণার স্পন্দন সম্পন্ন কোণার গতির সমীকরণ। আচ্ছা, এত হলে গতির সমীকরণ কোথা থেকে শুরু হয়েছে? দেখো, কস থেকে, x = a cos ωt। তো কসের গ্রাফটা কোথা থেকে শুরু হয়? কসের গ্রাফটা কিন্তু এখান থেকে মূলবিন্দু থেকে শুরু হয় না, এটা হবে না। আচ্ছা, কসের গ্রাফটা এটাও কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এই দুটোর মধ্যে যেটা হয়, এটা হলো কসের গ্রাফ, এটা হবে না। পজিটিভ থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে কসের গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, ওকে, চলো পরের প্রশ্ন। এভাবে সলভ করা কিন্তু ভালো না? এভাবে সলভ করলে আমাদের এই পাশ ওই পাশ করে একবারে 2 সেটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আর বারবার চেঞ্জ করতে হচ্ছে না। তো চলো, তাহলে এবার আমরা এই পাশে আসি। তাহলে এই পাশের 41, সরল দোলকের একটি পূর্ণ দোলনের ক্ষেত্রে কতটি অবস্থানে ববের সমস্ত শক্তি বিভব শক্তি? হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখো, বলছে যে কতটি স্থানে ববের সমস্ত শক্তি বিভব শক্তি, মানে কি বিভব শক্তিটাই হলো মোট শক্তি। কতটি স্থানে? এই যে দেখো, স্থান তুমি আগে দেখো, চিন্তা করো, এইটা হলো একটা জায়গা, এটা একটা জায়গা, এটা গেল 3টা, আর এর মাঝখানে তো বিভিন্ন জায়গা হতেই পারে, তুমি চাইলে যে কোনো জায়গা তো চুজ করতেই পারো, ঠিক আছে। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, এই অবস্থানটাকে আমরা বলি সাম্যাবস্থান। সাম্যাবস্থানে কোনো বিভব শক্তি থাকে না, সাম্যাবস্থানে মোট শক্তিটাই হয় গতিশক্তি, এবং সর্বোচ্চ এই অবস্থানে মোট শক্তিটা হয় বিভব শক্তি, কারণ এখানে গতিশক্তি থাকে না, কারণ এখানে গতি তো থাকে না।
তো গতি না থাকলে গতিশক্তি কোত্থেকে আসবে? তাহলে এখানেও কিন্তু গতি থাকে না, তাহলে এই জায়গাতেও কি হয় যে ই ইজ ইকুয়াল টু, এখানেও কি হবে ই ইজ ইকুয়াল টু বিভব শক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো দুইটা অবস্থান আমরা পাইলাম। এবার বাকিগুলা ভিতরের অবস্থানগুলো কি? ভিতরের অবস্থানগুলো তো বিভব শক্তি গতিশক্তি দূরেই থাকে, তাহলে এখানে স্পেসিফিক কোনো শক্তি, একটা শক্তি দিয়ে মোট শক্তি হয় না। তাহলে দেখো আমরা কয়টা অবস্থান পাইলাম? দুইটা অবস্থান। তাহলে দুইটা অবস্থানে সমস্ত শক্তি মানে বিভব শক্তি। ওকে, একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়া হতে পাহাড়ের পাদদেশে আনা হলে, পাহাড়ের চূড়া ছিল, পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে তুমি নিয়ে আসছো, মানে নিচে নিয়ে আসছো পাহাড় থেকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? আচ্ছা দেখো, তাহলে উপরে কি ছিল? উপরে জি এর মান কম ছিল না, নিচে যখন তুমি নিয়ে আসছো তখন জি এর মান বাড়ছে না? তাহলে জি এর মান যদি বাড়ে তাহলে জি বাড়ছে, তাহলে জি বাড়লে টি কি বাড়বে না কমবে বলো? টি কমবে, জি বাড়লে টি কমবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে টি কমে যাওয়া মানে কি? টাইম যখন কম লাগে, টাইম যখন কম লাগে, তুমি ওই যে যখন কলেজে যাওয়ার সময় যদি তুমি দ্রুত হাঁটো তাহলে কি টাইম তোমার কম লাগবে? তাহলে টাইম কম লাগবে তখন কি দ্রুত চলবে। তাহলে কি বলছে দেখি? দোলনকাল হ্রাস পাবে, দোলনকাল হ্রাস পাবে, হ্যাঁ এই যে কমবে, তাহলে এটা অবশ্যই সঠিক, এক হবে। আচ্ছা, সময় হারাবে না, সময় লাভ করবে, সময় লাভ করবে, ঠিক আছে, সময় লাভ করবে, কারণ কি? সময় কম, সময় কমবে যদি দ্রুত চলে, তাহলে সেক্ষেত্রে সময় লাভ করে, সময় হারায় না, ধীরে চললে সময় হারায়। তাহলে অ্যান্সার হবে 1 ও 3, অ্যান্সার হবে 1 ও 3। এরপরে দেখো 43, একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে কতটুকু? আচ্ছা দেখো, এগুলো শর্টকাটে করা যায়। দোলনকাল 100% বৃদ্ধি করতে বলছে না, তাহলে তার সাথে সম্পর্ক কি? দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা ওকে, তাহলে দেখো দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক তোমার যেহেতু বের করতে হবে কি কার্যকর দৈর্ঘ্য, তাহলে তুমি কার্যকর দৈর্ঘ্যকে বামে পাশে আনো, আর এখানে কি হবে? টি স্কোয়ার। আচ্ছা, তাহলে 100% বৃদ্ধি, তাহলে আগে তো 100% ছিলই, সেখান থেকে তুমি 100% বাড়াচ্ছ, তাহলে এখন হলো কত? 200%। তাহলে 200% মানে 2, 2 এখানে বসিয়ে দাও, স্কোয়ার করো, তাহলে কত আসে? কত আসে? 4। তাহলে 4 আসে না? আচ্ছা, তাহলে তুমি যখন 100%, তুমি যখন 100% দোলনকাল বৃদ্ধি করছো তখন তোমার কার্যকর দৈর্ঘ্যটা হয়েছে 4, 4 মানে কি? 400%। তাহলে যদি 400% হয় তাহলে চাইছে কি প্রশ্নে? বৃদ্ধি, তাহলে বাড়ছে কতটুকু? দৈর্ঘ্য তো আগে 100% ছিলই, সবই তো তোমার হিসাবটা 100% থেকে শুরু হচ্ছে, মানে 1 তো তোমার কাছে আগে ছিলই, তাহলে হয়েছে কত? 4, তাহলে তোমার বাড়ছে কত? 3, তাহলে 300%, এটা অ্যান্সার। সরল সন্ধিত গতির প্রত্যয়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রত্যয়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, নিউটনের গতিসূত্র মেনে চলে, হুকের সূত্র মেনে চলে না, স্মরণের ব্যস্তানুপাতিক, নিচের কোনটি সঠিক? আচ্ছা, স্মরণের ব্যস্তানুপাতিক, স্মরণের ব্যস্তানুপাতিক না, সমাবস্থান অভিমুখী নয়। গতিসূত্র কোনটি সঠিক? নিউটনের গতিসূত্র মেনে চলে, হ্যাঁ এই যে নিউটনের গতিসূত্র মেনে চলে, এটাই সঠিক, এটাই সঠিক, নিউটনের গতিসূত্র মেনে চলে। আচ্ছা, এরপরে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত হবে? সেকেন্ড দোলক 2, অর্ধেক, তাহলে 0.5 হার্জ। সরল সন্ধিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? সরল সন্ধিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? বিস্তারের উপর, বিস্তারের উপর নির্ভর করে, কারণ কি? দেখো মোট শক্তি সূত্র কি ছিল? হাফ কে স্কোয়ার, তাহলে স্প্রিং ধ্রুবক ও বল ধ্রুবক এবং বিস্তারের উপর নির্ভর করে। নিচের কোনটি সরল সন্ধিত কণার ব্যবকলনীয় সমীকরণ? ব্যবকলনীয় সমীকরণ এই যে এটা, এই যে এটা, দেখো দুইবার ডিফারেন্সিয়েশন, ওই পাশে মাইনাস আছে, বাট এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। আচ্ছা, তাহলে এত কেজি একটি ভরের একটি স্পন্দিত হচ্ছে, যা দোলনকালে এত, বিস্তার এত, এত মিটার গতিশক্তি ছিল, ওইরকম একটা অঙ্ক করা হয়েছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? একটু আগেও একটা অঙ্ক করা হয়েছে এরকম, যে অনুপাত কত হবে? 24 গুণ আসছিল, তো ওরকম ভাবে তোমরা এটা ট্রাই করবা। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই আমরা। এগুলার অবস্থা তো আরো খারাপ, কোয়ালিটি। আচ্ছা চলো তাও একটু কষ্ট করে বোঝার চেষ্টা করি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে বলছে গতিশক্তি ই কে, গতিশক্তি। আচ্ছা, তাহলে লেখচিত্র কোনটি সঠিক? আচ্ছা আসো দেখি, আমরা একটু চিন্তা করি যে কোন কোনটা সঠিক হতে পারে আবার কোনটা হতে পারে না। এটা হতে পারে, এটা হতে পারে না, কেন হতে পারে না? দেখো একটা মজার বিষয় হলো যে গতিশক্তি সূত্রটা কি? ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার না? তো যদি কখনো বেগ ঋণাত্মক হয়ও, তারপরেও কখনো গতিশক্তি ঋণাত্মক হতে পারবে না, কারণ গতিশক্তি কখনো ঋণাত্মক হয়ই না, ঠিক আছে? গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কারণ কি? কারণ ভর, ভর তো কখনো ঋণাত্মক হতে পারে না, হতে পারে? ভর তো ঋণাত্মক হতে পারে না, তাহলে বেগ ঋণাত্মক হতে পারে হয়তো, তাহলে সেক্ষেত্রে বেগ যদি ঋণাত্মকও হয় তাও সেক্ষেত্রে স্কোয়ারের কারণে পজিটিভ হয়ে গেছে, তার মানে এটা যেহেতু নিচে গেছে তো এটা হবে না। আচ্ছা, এরপরে দেখো এইটা,
এইটা কোত্থেকে শুরু হয়েছে? জিরো থেকে। কোত্থেকে শুরু হয়েছে? জিরো থেকে। তাহলে এটা কি জিরো বিন্দুটা কি সাম্যাবস্থান না? তুমি চিন্তা করো যে দোলকের কথা, দোলক যখন সাম্যাবস্থানে থাকে তখন কি তার বেগটা জিরো থাকে? জিরো থাকে? জিরো কি থাকে? থাকে না। তাহলে জিরো জিরো থাকে না, তার মানে কি এখানে গতিশক্তি কি জিরো হওয়া সম্ভব? সম্ভব না। তো এই জন্য এটা হচ্ছে না। এটাও একই অবস্থা, কারণ কি জিরো থেকে শুরু হয়েছে, তো গতিশক্তি জিরো থেকে শুরু হয় না, কারণ এখানে তো আর গতি থাকে, তো এখান থেকে গতি নিয়ে তো সে চলা শুরু করে, এখানে বেগটা সর্বোচ্চ, তার মানে এটা অ্যান্সার। এই দেখো সর্বোচ্চ গতিশক্তি থেকে শুরু হয়েছে, হয়ে আস্তে আস্তে গতিশক্তি কমে, আবার গতিশক্তি বাড়ে, আবার গতিশক্তি কমে, আবার গতিশক্তি বাড়ে। আচ্ছা, দশা। দশা বলতে কি বোঝায়? দশা বলতে বোঝায় অবস্থান, বেগ, ত্বরণ সবগুলাই। হ্যাঁ, দশা মানে হলো অবস্থা। অবস্থা, ওই অবস্থায় কিভাবে আছে, তাহলে ওই অবস্থায় তার একটা বেগ আছে, ওই অবস্থায় একটা ত্বরণ আছে, ওই অবস্থায় একটা সরণ আছে। এই সরণ মানে অবস্থান, অবস্থান মানে সরণ মূলত। আচ্ছা, এরপরে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে, পর্যায়কাল। পারবা? এটা তোমরা পারবা? ও হ্যাঁ, ওই পাশে দেয়। এবার দেখো, যে কোনো সময়ে, যে কোনো সময়ে কোণাটির বিস্তার এ হলে সাম্যাবস্থান থেকে 45 ডিগ্রি কোণে সরণের মান, বেগের মান আর ত্বরণের মান বের করতে বলছে। আচ্ছা, এটাও তোমরা পারবা। এখানে এটা বোঝা যাচ্ছে না, আমি একটু লিখে দিই। হ্যাঁ, a/√2, বেগের মান বলছে প্লাস মাইনাস ওমেগা a/√2, আর ত্বরণের মান ওমেগা² a/√2। দেখো খুবই সহজ। 57 নম্বর প্রশ্নটা ভুল আছে, দেখো এটার অ্যান্সার নাই, এটা ভুল আছে প্রশ্ন। কারণ কি বিস্তার লাগবে, এখানে তুমি বিস্তার ছাড়া বের করতে পারবে না, এখানে যেহেতু অপশানে কি সব মান আছে না, তো এই জন্য বিস্তার ছাড়া পারবো না, যদি এর মতোই থাকবে, তো এই জন্য এটা ভুল আছে প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো পরেরটা, 30 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট, তাহলে এটা কি টি এর মান ক্যাপিটাল টি, 30 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কোণার গতির সমীকরণ হলো এত। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওমেগা টি, এই যে এটাই, এই যে ভিতরে এই টি এর সাথে যেটা আছে এটাই, এটাই ওমেগা। কোনটাই সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ তো তুমি পারবাই, সর্বোচ্চ বেগ কি হবে? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, তাহলে এই যে এটা হলো ওমেগা আর এ হলো 10, তাহলে এই তো হয়ে গেল, 10 দিয়ে গুণ করলে 10 পাই। হ্যাঁ, একবারে বের করা যাবে, ক্যালকুলেশন করার দরকার নেই, পারবা তুমি এগুলো। চলো পরে যাই। এদিকে আমরা কোথায় শেষ করলাম? এই পাশে, এই পাশে আমরা শেষ করছি গ্রাফে। আচ্ছা, এখান থেকে আর করাই দেওয়ার মতো প্রশ্ন নাই, এগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা। আচ্ছা, এখানে একটা উদ্দীপকের প্রশ্ন বলছে, এটা একটু দেখাই দিই। দেখো এই যে উদ্দীপক, এটা কি বলছে? উদ্দীপকে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, পর্যায়কাল বের করো, তাহলে সর্বোচ্চ বেগ থেকে তো পর্যায়কাল ওমেগা থেকে বের করতেই পারবা, ওমেগা এ। সর্বোচ্চ, এরকম একটা প্রশ্ন অ্যাডমিশনের কোশ্চেনে সলভ করে দিয়েছিলাম, এরকম যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, দেখো, আর এ ম্যাক্স ইজ ইকুয়াল টু, যারা ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো সলভ করছো তারা চিনতে পারবে এই প্রশ্নটা। দেখো তাহলে দুইটা কাটাকাটি করলে কি থাকে? ওমেগা থাকে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু, উপরে হলো এ ম্যাক্স মানে সর্বোচ্চ ত্বরণ 10, নিচে সর্বোচ্চ বেগ 5, তাহলে আসে 2। তাহলে এবার পর্যায়কাল হবে টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, তাহলে 3.14 সেকেন্ড। উদ্দীপকে দোলনরত কোণার ক্ষেত্রে বিস্তার 2.5 মিটার। বিস্তার, বিস্তার বের করা যাবে, ওমেগা বসায় দাও এখানে, তাহলে ওমেগা বসায় দিলে 5/2, হ্যাঁ 2.5 মিটার হবে, 1 নম্বর ঠিক আছে। সাম্যাবস্থানে বিভব শক্তি শূন্য, সাম্যাবস্থানে বিভব শক্তি হ্যাঁ সব ক্ষেত্রে শূন্য হয়। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য, হ্যাঁ এটাও সঠিক, সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য হয়, তাহলে তিনটাই হবে 1/2। ওকে, আর করে দিলাম না, এগুলো তোমরা পারবা নিজেরাই। আচ্ছা, এরপরে চলো পরের কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা দেখো, এখানে বলছে একটি সরল দোলকের ববের ভর দেওয়া আছে, কার্যকর দৈর্ঘ্য এত, ববটিকে সাম্যবিন্দু উল্লম্ব রেখা থেকে দুটো টেনে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা দেখো, এই যে এইটা হলো একটা বব, এটা হলো উল্লম্ব রেখা, এখান থেকে তাকে এতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা হলো 5 সেন্টিমিটার, আর এই যে এটা 13 সেন্টিমিটার, কারণ কি এটা হলো সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য, আবার এই পুরোটা হলো 13 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন বলছে কি, বলছে যে সাম্যবিন্দু সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তি, মানে এই জায়গাতে গতিশক্তি, তাহলে এখানে এর বিভব শক্তি, এখানে বিভব শক্তি আর এখানে গতিশক্তি কি হবে? সেমই হবে, ঠিক না? তাহলে বিভব শক্তি গতিশক্তি সেম হবে, এটার জন্য তুমি একটা
এই যে এই বিন্দুর বিভব শক্তি এটা বের করার জন্য তুমি একটা সূত্র মুখস্থ করে রাখতে পারো শর্টকাট, সেটা হলো mgl 1 মাইনাস cos থিটা। তাহলে এটা দিয়ে আমরা একবার হিসাব করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো ভর 5 গ্রাম, তাহলে 5/1000 ইন্টু 9.8, এল মানে হলো 13/100 ইন্টু 1 মাইনাস cos থিটা। এবার দেখো cos থিটা তুমি পাবা কেমন? থিটা কোনটা? যে এটা হলো থিটা। তাহলে cos থিটা কি হয়? cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা এখানে? এই যে এটা ভূমি, তাহলে এটা যদি 5 এটা 13 হয় তাহলে এটা কত হবে? তুমি জানতেই পারতো, সেটা 12 হবে। তাহলে 1 মাইনাস 12/13 ভূমি বাই অতিভুজ। এই একবার এটা হিসাব করে ফেললেই হয়ে গেল, উত্তর চলে আসবে। ওয়ান মাইনাস 12/13, তাহলে 4.9 ইন্টু 10 ইনভার্স 4 জুল। ঠিক আছে, হ্যাঁ এটাই আসছে, 4.9 ইন্টু 10 ইনভার্স 4। এতটুকু তাহলে সঠিক। শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, ঠিক আছে। ত্বরণ সরণের সমানুপাতিক, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে তিনটাই সঠিক। দেখো 66। তাহলে এই যে কি বলছে, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, তো ওমেগার সাথে কে এর সূত্র কি? কে এম এর, এই বলো √k/m। কিন্তু এখানে কে তো দুইটা, স্প্রিং তো দুইটা, তো দুটো স্প্রিং হলে এখানে অবশ্যই কি ইকুইভ্যালেন্ট মানে তুল্য, এখানে তুল্য বসাতে হয়। তো তুল্য কিরকম করবা? তুল্য হলো সমান্তরাল হলে একরকম হবে, শ্রেণী হলে একরকম। এটা হলো সমান্তরাল, তো সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে ডিরেক্ট যোগ হবে, জানোই তোমরা, জানো কি জানো না বলো? যোগ হবে ডিরেক্ট। আর যদি শ্রেণী হয় তো শ্রেণী হলে কি হবে? শ্রেণী হলে এরকম হয়, কে একবার লিখি, শ্রেণী যদি হয়, শ্রেণী হলে 1/k1 প্লাস 1/k2 ইনভার্স 1। এইটা হলো শ্রেণীর জন্য। কার জন্য? শ্রেণীর জন্য। তো শ্রেণী দেখতে কেমন? এই যে একটা আর নিচে এই যে একটা, এরকম, এটা হলো শ্রেণী। কেমনে মনে রাখবা? তোমরা ছোটবেলা থেকে রোধ পড়ে আসছো, রোধের সমবায়, শ্রেণী এবং সমান্তরাল। দেখো রোধের ঠিক উল্টা, স্প্রিং ধ্রুবক হলো রোধের উল্টা হিসাব, তাইলে মনে রাখলেই চলবে, হবে, কারণ রোধটা সবারই মনে থাকে। রোধ হলো, শ্রেণী হলে ডিরেক্ট যোগ হয়, সমান্তরাল হলে 1/something করে হিসাব করতে হয়। তো এখানে ঠিক উল্টা, এখানে সমান্তরাল হলে ডিরেক্ট যোগ হবে আর শ্রেণী হলে ওইভাবে হিসাব হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার কোনটা হলো? প্রথমটা। আচ্ছা চলো এখান থেকে আর কি আছে সলভ করার মতো। 68 করি। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলে দোলনকাল বৃদ্ধি কত হবে? ওই যে শর্টকাট শিখাইছিলাম তোমাদের, একটা সম্পর্ক দিয়ে করা যায় কেমন, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কার? দোলনকালের। তাহলে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এবার দেখো তুমি কার্যকর দৈর্ঘ্য কি করছো? এত % বৃদ্ধি করছো না? তাহলে এত % যদি তুমি বৃদ্ধি করে থাকো তাহলে তোমার আগে থেকে তো 1 ছিলই, তাহলে কত হবে? 1.256, এই তো, কারণ 100 দিয়ে ভাগ করে নিবা। তাহলে এবার এটাকে রুট করলে কত হয়? 1 পয়েন্ট কত আসছে? রুট করার পরে আসছে 1.1207, এত, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন কি বলছে? প্রশ্ন খেয়াল করো, বলছে দোলনকাল বৃদ্ধি কত হবে? কত বৃদ্ধি হবে? তাহলে 1 পয়েন্ট সামথিং। এটা কত হলো? পরে হলো, এটা কি পরের দোলনকাল। তাহলে আগে দোলনকাল তো 1 ছিল না? আগে দোলনকাল তো 1 ছিল, তাহলে -1 ইন্টু 100, 12.07%। কোথায়? এই যে 12.07%, তাহলে 12%। দেখছো এই সবগুলা কিন্তু এরকম শর্টকাট দিয়ে করে ফেলা যায়। এগুলো কিন্তু এইভাবে শর্টকাট দিয়ে করা যায় সব প্রশ্নগুলাই, ঠিক আছে। তাহলে তুমি যদি সম্পর্কগুলো বুঝতে পারো তাহলে তুমি এগুলো করতে পারবা। এগুলো কিন্তু অনেক কঠিন কিছু না। লিখিততে করতে গেলে বা অন্য হিসাবে শর্টকাটটা তুমি না জানলে কিন্তু অনেক বড় হবে রে ক্যালকুলেশন। আচ্ছা এরপরে এগুলো পারবা, এগুলো সহজ আছে। আচ্ছা চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা দেখো, এখানে বলছে যে একটি স্প্রিং সরল দৈর্ঘ্যে, এটা হলো বেগের সমীকরণ। বলছে যে বেগের রাশিমালা, এটাই প্রথমটাই, ওমেগা √r²। এখানে বলছে স্প্রিং ধ্রুবক কে, পর্যায়কাল টি এবং প্রসারণ এক্স চলে। আচ্ছা তাহলে কার কার সম্পর্ক দেখো? পর্যায়কালের সাথে এক্স। তো তুমি কি জানো টি = 2π√m/k, জানো না? জানোই তো।
তাহলে দেখো 2π√m/k। তো আবার তুমি কি জানো যে f = kx, তাহলে k সমান কি হবে f/x, বসে দাও f/x। আচ্ছা, এবার দেখো 2π, উপরে এক্সটা উপরে চলে যাবে mx, নিচে হবে f, তো f সমান আবার কি লেখা যায় mg, তাহলে কাটা, তাহলে হবে 2π√x/g, এর পাশে কি t, তাহলে এগুলো সব হলো ধ্রুবক হয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই তাহলে √x কোনটা, এই যে এটা অ্যান্সার। এরপরে পারবা, এরপরে করতে পারবা। চলো এই পাশে একটু দেখি। এই পাশে কি বলছে যে সরলদোলকের সাম্যাবস্থানে, সাম্যাবস্থান মানে কোন অবস্থানটা, এই যে এটা, তাহলে এখানে কি হয় বেগ সর্বোচ্চ হয়, তাহলে বেগ সর্বোচ্চ ত্বরণ সর্বনিম্ন। 80 নম্বর কি বলছে যে এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা আমি একটু লিখে দিই। 0.1 এটা sin 6πt প্লাস π/3 এরকম আছে। তো এখন পর্যায়কাল 3 সেকেন্ড, পর্যায়কাল 3 সেকেন্ড হবে মনে তো হচ্ছে না, দেখি চলো দেখি। t = 2π/ω, ওমেগা মানে কি, যে এটাই তো, t এর সাথে যেটা থাকে সেটাই তো ওমেগা, 6π, কাটাকাটি করলে 1/3 হয়, তাহলে এটা হচ্ছে না, 1 হবে না। আচ্ছা, সর্বোচ্চ বেগ Vmax = ওমেগা a, ওমেগা কত, এই যে এটা 6π ইন্টু a 0.1, হিসাব করলে হ্যাঁ হবে, এটা হবে, এটা ঠিক আছে। আদি দশা 60, হ্যাঁ যে π/3 মানে 60, ঠিক আছে, এটা তাহলে হবে 2 আর 3, এটা আনসার হবে 2 আর 3। আচ্ছা, এরপরে পরে কি বলছে চলো দেখি। এরপরে এখানে আর আচ্ছা, যে একটু দেখো 82, এর একটু খেয়াল করে দেখো 82। তাহলে দেখো কি বলছে এখানে, সেকেন্ড দোলক মানে কি, t = 2 সেকেন্ড, ক্ষেত্রে কোনটি সঠিক, জি এর সমীকরণ বের করতে হবে। দেখো সব জি, তাহলে জি এর সমীকরণ বের করার জন্য দেখো t² = একবার স্কোয়ার করে দিলাম, তাহলে 4π² L/g, তো টি এ তুমি 2 বসাও, তাহলে কত হয় 4, 4 = 4π² ইন্টু L/g, তাহলে 4 এর সাথে 4 কাটা, তাহলে এখানে কি থাকে g = জি এর পাশে নিয়ে যাও, আচ্ছা এই এলটাকে ভাঙতে হবে, আচ্ছা সমস্যা নেই, ভাঙাই দিচ্ছি। এই এল মানে হলো স্মল এল প্লাস আর, এটা তো আমি বলছিলাম, এটা তোমরা জানোই আগে থেকেই, যে স্মল এল মানে সুতার দৈর্ঘ্য আর স্মল আর মানে হলো ববের ব্যাসার্ধ বা দোলক পিণ্ডের ব্যাসার্ধ। তাহলে এই তো কোনটা হয় মিলে, এই যে এটাই প্রথমটা অ্যান্সার। নিচের কোনটি শূন্য দশার সমতুল্য, শূন্য দশার সমতুল্য হলো 2π, 2π শূন্য দশা, কারণ কি একটা ল্যামডা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে কত দূর গেলে, 2π গেলে, 0 থেকে শুরু করে 2π পর্যন্ত গেলে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয়, তাহলে 2π যাওয়া মানে কি ওই মানে দশা পার্থক্য থাকলো না, মানে আগের অবস্থাতে চলে আসছে, এরকম বোঝায়। কৌণিক বিস্তার কত হবে, 4 ডিগ্রি, 4 ডিগ্রি হবে, এটা প্রথম সূত্রে ছিল দোলকের 1 নম্বর সূত্রে। আচ্ছা, এরপরে চলো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে। ওকে, কি বলছে এখানে দেখো, ও পি বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত, ও আর পি, ও এটা, আচ্ছা, আর পি কোনটা, যে এটা এখানে নাকি, আচ্ছা, তাহলে ও তে দশা পার্থক্য, ও তে দশা কত 0, ও তে দশা 0, এবার পি তে আমাদের দশা বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি হয় π/2, এখানে কত হয় পাই, এখানে কত হয় 3π/2, এখানে আবার কত হয় 2π, তাহলে এখানে এরকম π/2 করে বাড়তেছে না, তাহলে এখানে কত হবে, এখানে আবার এক্সট্রা করে কি π/2 বাড়বে, তাহলে 2π প্লাস π/2, তাহলে কি হবে 5π/2, 5π/2 এই এরকম হবে। তাহলে এখন এখানকার পি এর দশা কত 5π/2 আর ও এর দশা কত 0, তাহলে দশা পার্থক্য কত হবে 5π/2 মাইনাস 0, তাহলে কি হবে 5π/2, এই যে এটা অ্যান্সার 5π/2। দেখো তাহলে কি বলছে প্রশ্নে, যে চিত্রে পি বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দুর পথ পার্থক্যের অনুপাত কোনটি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে সি বিন্দু কোনটা অ্যাকচুয়ালি, এখানে সি বিন্দু অ্যাকচুয়ালি এখানে যে এই বিন্দুটাকে এখানে সি ধরা হয়েছে, ঠিক আছে, আর এটা হলো এ, তো কার সাপেক্ষে বলছে, চিন্তা করো তো, বলছে না সি ওইটা হবে না, এখানে এ আর বি মাঝখানের গুলো ধরছে না, তো সেই হিসেবে আমরা সিটাকেও মাঝখানেই ধরবো, ঠিক আছে। তাহলে এবার দেখো বলছে পি এর সাপেক্ষে মানে আমাদের হিসাবটা শুরু করতে হবে কোত্থেকে, পি থেকে। নর্মালি আমরা কোত্থেকে হিসাব শুরু করি, ও থেকে না, কিন্তু এখানে বলেছে পি এর সাপেক্ষে, তাহলে হিসাবটা পি থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে আগে আমরা দশা বের করি, পথ পার্থক্যের অনুপাত। আচ্ছা, পথ পার্থক্যের অনুপাত আমরা পরে যাচ্ছি, আগে আমরা দশাগুলা বের করে নিই, যে পি এর সাথে চিন্তা করলে সি এর দশা কত, তো দশা এইটুকুর জন্য কত চেঞ্জ হয় জানো তো, π/2, তাহলে এইটুকুর জন্য কত হয় π/2, তাহলে এইটুকু কত হচ্ছে দশা পাই। আচ্ছা, এবার পি থেকে তুমি এতে চিন্তা করো তো, π/2 পাই, তাহলে কত হবে 2π, তাহলে 2π হচ্ছে না,
আচ্ছা, তাহলে এইটুকু তো আমরা কনফার্ম। এবার আসো পথ পার্থক্যের অনুপাত। তাহলে এর জন্য, পথ পার্থক্য বাই সি এর জন্য পথ পার্থক্য, এই তো। তাহলে সূত্রটা কি ছিল আসলে দেখি, আমরা একটু মনে করি যে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখান থেকে যদি আমি পথ পার্থক্য বের করতে চাই, তাহলে পথ পার্থক্য সমান কি হয়, যে দশা পার্থক্য ইন্টু λ/2π, ঠিক না? এই যে এরকম হবে সূত্রটা। তাহলে এটা যদি আমি এর জন্য বের করতে চাই, এ বিন্দুর জন্য, তাহলে এই বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য পথ পার্থক্য কি হবে বলতো? এ বিন্দুর জন্য দশা পার্থক্য কত? এর জন্য হলো 2π ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2π। তাহলে 2π কাটা, তাহলে কত থাকতেছে? ল্যামডা থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে থাকলো ল্যামডা। এবার আসো এখানে এটাই, এই সূত্রটা আবার সি এর জন্য, অ্যাপ্লাই করলে কি হবে? সি এর জন্য কি হয়ে যায়, সি এর এক্স দিলাম, 2 দেই। তাহলে সি এর জন্য কি হবে দেখো, উপরে ডেল এর জায়গায় কি বসবে? ওই যে পাই। তাহলে পাই ল্যামডা ডিভাইডেড বাই 2π। তাহলে পাই কাটাকাটি করলে কত হবে? λ/2, ঠিক না? তাহলে λ/2, এই তো। তো λ/2 এটা যদি উল্টায় যায়, ল্যামডা কাটাকাটি হয়, তাহলে হবে 2, তার মানে কি অ্যাকচুয়ালি 2:1, এটাই তো বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার হবে প্রথমটা এ। চলো আমরা পরের প্রশ্নে যাই। তারপরে কি বলছে এখানে, যে 87 নাম্বার, ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধি লেখচিত্র কোনটি? ভরের সাথে দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক না? দোলনরত একটি স্প্রিং। আচ্ছা, ভরের সাথে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? এক্স। তাহলে ভরের সাথে দৈর্ঘ্য বৃদ্ধি লেখচিত্র কোনটা হবে? ভর যদি বাড়ানো হয়, তাহলে ভরের সাথে দৈর্ঘ্য বাড়বে একটা স্প্রিং এর। তাহলে স্প্রিং এর যদি ভর বাড়ানো হয়, দেখো নর্মালি এই যে এটা একটা স্প্রিং না, তো স্প্রিং নর্মালি এভাবে ঝুলে আসে। তুমি যখন এটার সাথে একটা ভর যুক্ত করে দাও, তখন এই নর্মাল স্প্রিংটা একটু প্রসারিত হয়, অল্প একটু প্রসারিত হয়। তো এই যে এইটুকু প্রসারিত হলো, তাহলে তুমি যদি ভর আরো বাড়াও, তাহলে একটু প্রসারিত বেশি হবে না? কারণ নিচের দিকে টানবে বেশি, তাহলে সম্পর্ক কি হবে? সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক সম্পর্ক হলে এইটা, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? বি নাম্বার। ওকে, চলো এবার ডান পাশেগুলো একটু দেখি। আচ্ছা, চলো এটা একটু দেখি এই পাশেগুলো কি বলছে। যে একটি স্প্রিং এ এত নিউটন বল প্রয়োগ করা, স্প্রিংটা এত সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিং দিয়ে দেখেছি ভরের একটি বোঝা খাড়া নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলে স্প্রিংটির স্থিতি শক্তি কত হবে? সহজ প্রশ্ন। দেখো এখানে দেওয়া আছে এত পরিমাণ বল প্রয়োগ করলে এতটুকু প্রসারিত হয়, এটা এক্স এর মান। তো এখান থেকে আমরা এফ ইজিক্যাল টু কে এক্স, এই সূত্র থেকে আমরা এখান থেকে স্প্রিং ধ্রুবকটা বের করে নিব, যে এফ বাই এক্স। তাহলে এফ কত? 500 নিউটন, আর এক্স হলো 0.1, তাহলে কত হবে? 5000 নিউটন পার মিটার। এটা হলো স্প্রিং ধ্রুবক। তো এবার এত কেজি ভর ঝুলাই দিলে তখন বলছে স্থিতিশক্তি কত হবে? তাহলে স্থিতিশক্তি সূত্র কি আমাদের? স্থিতিশক্তি সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার, এটা না? তাহলে এখান থেকে এখন কে এর মান না হয় পাইলাম। এখন তোমার প্রশ্ন হলো যে এই কে এক্স কই পাবো? এই যে এই এক্সটা, কারণ এই এক্স কি আগেরটা হবে? আগেরটা হবে না তো, কারণ আগেরটা যখন তুমি 500 নিউটন বল প্রয়োগ করছো তখন 10 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তো তুমি যখন এখানে ভর, এই পরিমাণ ভর ঝুলাবা, তখন কি 10 সেন্টিমিটার প্রসারিত হবে? না, কারণ ওইটা তো, ওই প্রসারণটা ওই বলের জন্যই ফিক্সড। তাহলে এই বলের জন্য, এই ভরের জন্য একটা নতুন বল আসবে, তো সেই বলের জন্য প্রসারণ কত হবে সেটা বের করতে হবে। তো আসলে বের করি। তাহলে এম জি ইজ ইকুয়াল টু কে এক্স, এক্স প্রাইম দাও, যে নতুন প্রসারণ কত হচ্ছে? এক্স প্রাইম সমান 20 কেজির জন্য 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5000। এই তো আমরা এটা এখানে ইউজ করবো, ঠিক আছে? তো চলো হিসাব করে দেখি। 20 ইন্টু 9.8 বাই 5000, আচ্ছা, তাহলে 0.0392 এত। তাহলে এইবার এই মানটা এখানে বসাই দিব, দিয়ে দেখবো যে শক্তির মানটা কত আসতেছে। 0.0392 এর উপরে স্কোয়ার। তাহলে এর উপরে স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 5000, তাহলে কত হয়? 3.84, 3.84, ওই তো 8, 3.8 এর অ্যান্সার 3.80। 4 আসছে, 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলকটি দিনে কত সেকেন্ড সময় হারাবে? যদি আমরা দৈর্ঘ্য 1% বৃদ্ধি করি, আচ্ছা দেখো, দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে উক্ত দোলকটি দিনে কত সেকেন্ড সময় হারাবে? তাহলে দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করা হয়, তাহলে আগে পর্যায়কাল কত হবে সেটা বের করে নিই। দেখো তাহলে পর্যায়কাল কত হবে? দোলকটা কি? সেকেন্ড দোলক, তো জানোই তো 1% বৃদ্ধি মানে কি? 1.01 ইন্টু 2, এরকম শর্টকাট শিখেছিলাম না এর আগে? তাহলে 1.01 ইন্টু 2, তাহলে কত হলো পর্যায়কাল? 2.99, ঠিক আছে? অনেক বড় এরকম আসছে যে 2.009975 এত সেকেন্ড। তো এখন কত সেকেন্ড সময় হারাবে কেমনে করবা? এটার জন্য তুমি সূত্র জানো, জাস্ট ক্যালকুলেটর একবারে বসাই দেবে, এগুলো সব ক্যালকুলেটর করে দিবে, ঠিক আছে? ক্যালকুলেটরের পদ্ধতি কিভাবে? দেখো এই যে টি প্রাইমের সূত্র কি? 2 ইন্টু
2 ইন্টু 86,400, তারপরে 86,400 মাইনাস এক্স। এই যে এই পুরো সমীকরণটা, টি এর মানটা এখানে বসাই দাও, দিয়ে এই পুরো সমীকরণটা তুমি বসাই দিবে একবারে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মান অটোমেটিক বের হয়ে আসবে। তো চলো হিসাব করে দেখি কি হয়। আচ্ছা, এগুলো ক্যালকুলেটারে একবারে বসাই দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এক্স সমান 428 সেকেন্ড আসে প্রায়, তাহলে অ্যান্সার আমরা দিব 429.8 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা পরবর্তী নিচেরটা দেখি, আসো গ্রাফটা দেখি একটু, গ্রাফটা একটু দেখি। এই গ্রাফে কি বলছে যে কার সাথে গ্রাফ, স্মরণের সমীকরণ এক্স। ও আচ্ছা, স্মরণের গ্রাফটা নিচের কোনটি সঠিক। দেখো এইটা সাইনের গ্রাফ কখনোই হয় না, এটা বাদ। সাইনের গ্রাফ সবসময় কোথা শুরু হয়? সাইনের গ্রাফ শুরু হয় সবসময় মূলবিন্দু থেকে, তার মানে এই দুইটা আগেই হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা সাইনের গ্রাফ, এটাও সাইনের গ্রাফ হয় না। সাইনের গ্রাফ এটা হতো, সাইনের গ্রাফ হয়, এটা অবশ্যই সাইনের গ্রাফ হয়, কিন্তু এটা নেগেটিভ দিক থেকে। তার মানে এটা হলো তো এরকম হতো যে যদি মাইনাস হতো, মাইনাস এ সাইন ওমেগা টি, তো এরকম হলে তখন এটা ঠিক ছিল। ঠিক আছে, তখন আমরা এটা দিতাম যে মাইনাস দিক থেকে, মাইনাস থেকে শুরু হচ্ছে হিসাবটা। তো যেহেতু প্লাস আছে এই জন্য বি হবে অ্যান্সার। ওকে, এরপর এটা একটা ভালো প্রশ্ন। দেখো 95 দুটি স্পন্দনরত কণার সরণ, একটা সরণ হলে এত কস, একটা সরণ হলে এত সাইন। তো বলছে এদের মধ্যকার দশা পার্থক্য কত। তো দেখো সাইন যে সে কোথায় আছে, দেখো তো কসের গ্রাফটা কেমন হয় জানো? কসের গ্রাফটা কেমন হয়? এটা হলো সাইনের গ্রাফ। ঠিক আছে, এই যে এরকম, এটা হয় সাইনের গ্রাফ। আর কসের গ্রাফটা কেমন হয় বলতো? কসের গ্রাফটা হয় সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়, এখান থেকে, এই যে এইভাবে, এখান থেকে শুরু হয়ে এই যে এরকম এরকম হয়। ঠিক আছে, হলো না? আমার অ্যাকচুয়ালি এখনো আলাদা আলাদা করে আঁকায়, তাহলে বেশি সুন্দর হবে, একটার মধ্যে না আঁকায়। এটা হলো সাইনের গ্রাফ, আর কসের গ্রাফটা শুরু হয় এরকম সর্বোচ্চ বিন্দু থেকে। ঠিক আছে, এরকম হয়। তাহলে দেখো, যেই মুহূর্তে সাইনের গ্রাফে বিন্দুটা এখানে অবস্থান করতেছে, ঠিক সেই মুহূর্তে আরেকটা যে বস্তু আছে বা আরেকটা যে কণা আছে, সেই কণাটা অবস্থান করতেছে কোথায়? সর্বোচ্চ অবস্থানে। তাহলে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থান, এদের ভিতরে এই যে এদের মাঝখানে দশা পার্থক্য কত হয়? পাই/2। শেষ, ঝামেলা শেষ। এত চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই এখানে। ওই যে সমীকরণ ভাঙতে হবে, বিয়োগ করতে হবে, এরকম করে অনেকে করে, দরকার নাই। তুমি ছবি দেখে দেখেই করতে পারবে ইজিলি, যে যখন এই সাম্যাবস্থানে একটা কোনো অবস্থান করতেছে, তখন সেই সাম্যাবস্থান এখানে জিরোতে আছে, যে সাইনের গ্রাফ অনুযায়ী যে চলতেছে, সে আছে কোথায়? এখানে। ঠিক সেম সময়ে ওই একই সময়ে আরেকটা কোণা আছে কি, কস অনুযায়ী আছে কি, সর্বোচ্চ অবস্থানে এখানে। তাহলে সর্বোচ্চ অবস্থান এইটা। তাহলে আমরা জানি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানের মধ্যে কি হয়, এদের মধ্যে দশা পার্থক্য কত হয়? পাই/2, 90 ডিগ্রি। শেষ। আচ্ছা, স্মরণের সর্বোচ্চ অবস্থান হতে কি বলছে এটা 96, যে স্পন্দন কোনো কণার স্মরণের সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে আদি দশা কত। আচ্ছা, স্মরণের সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে আদি দশা কত? স্মরণের সর্বোচ্চ অবস্থান মানে কি? বিস্তার না? তাহলে বিস্তার, যাত্রা শুরু হচ্ছে কোথেকে? দেখো এটাই বলছে, এটার কথাই বলছে যে যাত্রা শুরু করবে কোথেকে? বিস্তার থেকে। তো বিস্তার থেকে যাত্রা শুরু করলে কি হবে? আদি দশা কত হবে? 90 থেকে শুরু করবে, তাহলে পাই/2। শেষ। ওকে, তাহলে কি বলছে এটা? টি স্কোয়ারের সাথে ভর। টি স্কোয়ারের সাথে ভর। আচ্ছা চলো সূত্র দেখি। টি স্কোয়ার সমান 4π²। 2π তো আর লিখবো না, যেহেতু স্কোয়ার দিছি, 4π² m/k। তাহলে কি হলো? সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক হলে অ্যান্সার কোনটা হবে? এই যে এটা প্রথমটা। আচ্ছা, এখন এখানে একটা মজার জিনিস হতো, এখানে কিন্তু একটা মজার প্রশ্ন হতে পারতো। সেটা কিরকম? যে দেখো এখানে স্প্রিং বলছে না, তো স্প্রিং না বলে আমি কিন্তু চাইলে এখানে একটা চালাকি করে প্রশ্নটা চেঞ্জ করে দিতাম। আর এই প্রশ্নগুলো এটা একটা এভাবে লিখতাম যে স্প্রিং না বলে এখানে বলতাম যে দোলক। স্প্রিং না বলে আমি দোলক বলতাম, আর এখানে ভরের জায়গাতে আমি বলতাম যে ববের ভর। দেখো সবকিছু সেম থাকতো। এবার এই অপশানই থাকতো, তাহলে অ্যান্সার কি হতো বলো দেখি? খালি প্রশ্নটা এইটুকু চেঞ্জ হতো, যে খালি স্প্রিং এর জায়গায় আমি স্প্রিংটা না বলে বলতাম দোলক, এবং ভরের জায়গাতে শুধু ভর না বলে আমি বলতাম যে ববের ভর। তাহলে এবার, অথবা শুধু ভর বললেও কোনো অসুবিধা নেই, শুধু ভর বললেও সমস্যা নেই। আমি এখানে বলতাম যে শুধু ভর, ঠিক আছে, ভরই থাকলো, তাহলে ভর ঝুলিয়ে দিলে, ঠিক আছে, ভরই থাকলো। তখন অ্যান্সার কি হতো বলো দেখি? এবার এবার দেখো অ্যান্সার তখন হতো ডি। তখন কিন্তু অ্যান্সার ডি হতো। খেয়াল করছো কেন ডি হতো? কারণ
দোলকের 4 নম্বর সূত্রে কি বলা ছিল? 4 নম্বর সূত্রে বলা ছিল যে তুমি ববের ভর, আকার, আকৃতি, উপাদান যাই চেঞ্জ করো না কেন, যেভাবে চেঞ্জ করো সেক্ষেত্রে কি হবে না, পর্যায়কালের উপরে কোনো এফেক্ট পড়বে না। তো সেই হিসেবে এই যে দেখো এই গ্রাফটা খেয়াল করো, যাচ্ছে কি টি স্কোয়ার এদিকে, তার মানে কি পর্যায়কাল পরিবর্তন হয়েছে। তুমি যতই ভর বাড়াও বা কমাও, পর্যায়কাল উপরের দিকে ওঠানামা করতেছে, গ্রাফ করেনি, তার মানে পর্যায়কাল চেঞ্জ হয়নি। তো এক্ষেত্রে আনসার এটা হবে। দেখছো কত সূক্ষ্ম জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে এমসিকিউ সলভ করতে গেলে। একই অপশানে কিন্তু দেখো স্প্রিং এর জন্য হচ্ছে এ, কিন্তু সরল দোলক বলে তখন তো ডি, কারণ সরল দোলকের সাথে ভরের কোনো সম্পর্ক নাই। এগুলা তোমরা পারবে, এখান থেকে আসো। এইটা একটু দেখি আমরা, সেটা হলো এই যে এই গ্রাফটা, এই পাশেরটা। দেখো এটা একটু দেখি, এটা একটু দেখো, এটা একটু খেয়াল করে দেখো, এটা এটা খেয়াল করে দেখো। সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তু সরণের সাথে ত্বরণের পরিবর্তনের লেখচিত্র। তো সরণের সাথে ত্বরণের পরিবর্তনের সম্পর্কটা কি সেটা তোমার আগে মনে রাখতে হবে। মনে আছে তো না? ত্বরণের সাথে সরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এখন দেখো সি আর ডি কি হতে পারে? পারে না, কারণ সমানুপাতিক মানে কি সরল রেখা। তাহলে দেখো এ আর বি হতে পারে। এ আর বি এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? বি হবে অ্যান্সার, এ হবে না। এ কেন হবে না? দেখো এ, দেখো এদিকে 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 হলো এক্স আর এদিকে হলো এ। তো খেয়াল করে দেখো, যখন রেখাটা এখানে যাচ্ছে তার মানে কি এক্সও পজিটিভ আবার এও পজিটিভ, তার মানে কি দুইটা সমান চিহ্ন, একই চিহ্ন বিশিষ্ট। যখন এদিকে আসতেছে, জানো তো এদিকে যেদিকে এক্স নেগেটিভ হয় না, এদিকে হয় এক্স প্রাইম, এদিকে এ প্রাইম দিলাম, ঠিক আছে? তাহলে দুইটাই কি নেগেটিভ, তার মানে কি একই চিহ্ন বিশিষ্ট। কিন্তু তোমার সম্পর্কের দিকে তুমি তাকায় দেখো, দুইটা কি একই চিহ্ন বিশিষ্ট? না, বিপরীত চিহ্ন। তাহলে এবার তুমি দেখো এই যে এইটা, এদিকে এক্স এদিকে এ, তাহলে দেখো এই যে বামে যখন গেল, বামে গেলে দুইটা কিন্তু একই চিহ্ন বিশিষ্ট না, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়, ঠিক না? এরকম হয় না? আবার এখানে যখন গেল তখন এখানে কি হয়? পজিটিভ নেগেটিভ, তাহলে কি দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে দেখো আমাদের দুইটা কি, দুইটা রাশি বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জন্য যেই দুটো চতুর্ভাগে বিপরীত চিহ্ন বিশিষ্ট সেই দুটো চতুর্ভাগ দিয়ে যাবে গ্রাফটা, ঠিক আছে? খুবই ইজি না? তাহলে এটা কিন্তু হলো না। কণার গড় গতিশক্তি, গড় গতিশক্তি কি? গতিশক্তি, আচ্ছা গতিশক্তির একটা গ্রাফ অবশ্য ছিল এর আগে। প্রকাশের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? আচ্ছা গতিশক্তি, তো গতিশক্তি কি সবসময় ফিক্স থাকে? ফিক্স থাকে? থাকে না। ফিক্স থাকে কে? মোট শক্তি। গতিশক্তি কিন্তু সবসময় ফিক্স থাকে না, তার মানে সি আর ডি হতে পারতেছে না। আচ্ছা এবার আসো আমরা এ আর বি নিয়ে চিন্তা করব। তাহলে দেখো এটা সাম্যাবস্থান, ঠিক আছে? তো গতিশক্তি কোথায় সর্বোচ্চ হয় বলো তো? সাম্যাবস্থানে না। আর সর্বোচ্চ অবস্থানে কি গতিশক্তি থাকে? বিস্তারে থাকে? থাকে না। তাহলে অ্যান্সার হবে এটাই। দেখো এই যে গতিশক্তি সর্বোচ্চ সাম্যাবস্থানে, এখানেও জিরো এখানেও জিরো, ঠিক আছে? আর এখানে এই গ্রাফটা দ্বারা কি বোঝাচ্ছে? এই গ্রাফটা দ্বারা বোঝাচ্ছে যে সাম্যাবস্থানে জিরো কিন্তু বিস্তারে সর্বোচ্চ, তাহলে এটা কিন্তু গতিশক্তি না, তাহলে এটা কি শক্তি বলে দেখি তোমরাই? এটা বিভব শক্তি, ঠিক আছে? আচ্ছা এরপর চলো দেখি নিচে। আচ্ছা ডান পাশে, আচ্ছা এটা দেখো দেখি, এগুলা না দরকার নাই, এগুলো পারবা। এটা অ্যান্সার তিনটাই হবে, বিভব শক্তি, গতিশক্তি, এগুলো বিভব শক্তি, গতিশক্তি এবং মোট শক্তি, ঠিক আছে? তিনটাই, এটা তিনটাই হবে অ্যান্সার। তারপরে রাশিমালা, কিসের রাশিমালা বলছে? যে কোনার সরণের রাশিমালা, সরণ হলো এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। হ্যাঁ এটা ঠিক আছে, এ সাইন ওমেগা টি। হ্যাঁ তো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন টু পাই এন, ওমেগার সমান বলা যায় তো টু পাই এন, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে না, তাহলে আমাদের থাকতেছে কোনটা? বি, মানে 1/3। এই তো। আচ্ছা এরপরে চলো দেখি যে নিচে এখানে কি বলছে। এখানে কিছু ছবি টবি দেওয়া আছে কেমন কেমন জানি, আসলে দেখি। চিত্রে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, চিত্রে কি বলছে? ও চিত্রে একটা বস্তুকে দুই সাইডে দুটো স্প্রিং দিয়ে আটকানো আছে। তো বলো দেখি, দুই দুই পাশে দুটো স্প্রিং দিয়ে আটকানো আছে, এটা কি সমবায়? এটা কি শ্রেণী না সমান্তরাল? অবশ্যই সমান্তরাল। শ্রেণীর ক্ষেত্রে কি হবে? যে একটা স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং লাগানো থাকবে। তো দেখো দুইটা স্প্রিং এর সাথে কি ইন্টারনাল এদের নিজেদের কোনো যোগাযোগ আছে বা লাগানো আছে? নাই। তাহলে দুইটা স্প্রিং কার সাথে লাগানো আছে? বস্তুর সাথে, তাহলে এটা হলো সমান্তরাল, ঠিক আছে? এই অবস্থাটা সমান্তরাল। শ্রেণী যদি হতো তাহলে একটা স্প্রিং এর সাথে একটা স্প্রিং যুক্ত থাকতো, মানে একটা স্প্রিং শেষ হয়ে আরেকটা স্প্রিং শুরু হতো, কিন্তু এরকম কিন্তু এখানে হয়নি। তাহলে এখানে কি হবে? তাহলে দুইটার জন্য তুল্য স্প্রিং ধ্রুবক কি হবে বলো দেখি? সমান্তরাল হলে কি হয়? ডিরেক্ট যোগ হয়, শেষ। এবার তোমার যেখানে এটা লাগে, কে লাগে, সেখানে তুমি যোগ বসে দাও, এম বাই কে না কে বাই এন, কারণ টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। আর এখানে সূত্র কি দেওয়া আছে? এফ, এফ মানে কি 1/t, তাহলে উল্টাই যাবে, যে 1/2 পাই রুট ওভার কে বাই এম, এরকম হবে। তাহলে এই যে এটা কে জায়গাতে বসবে K1 প্লাস K2। ওকে, ছবি দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? খুবই সহজ, একটু আস্তে ধীরে দেখো,
সমাধানগুলো ক্লাসে ধীরে দেখো, ব্যাখ্যাগুলো দেখো, তাহলে আর ভুল করবে না। এগুলোই আসে পরীক্ষায় বারবার ঘুরে ফিরে, এই টাইপের গুলোই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আচ্ছা এগুলো একটু দেখি, চলো দেখি এগুলো একটু দেখি। এখানে কি বলছে যে এত সরল দোলকের এত সেকেন্ড পাওয়া গেল, দৈর্ঘ্য কত হবে? আচ্ছা পারবা এটা। আচ্ছা এটা দেখি, যে সমীকরণ দেওয়া আছে, বলছে যে পর্যায়কাল কত হবে, এটাও পারবা। পর্যায়কালটি ইজ ইকুয়াল টু 2π/ω, তাহলে 2π/ω, ওমেগা কি জি এর সাথে থাকে, তাহলে কি 4π, তাহলে পাই পাই কাটা হাফ হবে 0.5 সেকেন্ড। আচ্ছা সমাবস্থান থেকে 2 মিটার দূরে কণাটির গতিশক্তি সর্বোচ্চ। সমাবস্থান থেকে 2 মিটার দূরে সর্বোচ্চ, হ্যাঁ দেখো এটা অঙ্ক করার দরকার নেই, আমরা এমনি পারবো। কেমনি পারবো দেখো, এই যে এটা কি বিস্তার না, দেখো তো এটা কি বিস্তার কিনা বলো দেখি। তাহলে বিস্তার a ইজ ইকুয়াল টু √4 মানে কি 2 মিটার, তাহলে 2 মিটারটা কি সর্বোচ্চ অবস্থান বিস্তার। তাহলে 2 মিটার দূরে কোনটির গতিশক্তি কি সর্বোচ্চ হবে? বিস্তারে কি গতিশক্তি সর্বোচ্চ হয়? হয় না। বিস্তারে তো গতিশক্তি থাকেই না, গতিই থাকে না। বিস্তারে গতি থাকে না। বিস্তার কোনটা দেখো, আবার দেখো, এই যে এখান থেকে এই যে এইটা হলো বিস্তার। তো এখানে গেলে কি আর গতি থাকে? তাহলে এখানে গতি থাকে না, তাহলে গতিশক্তিও থাকে না, তার মানে এটা হচ্ছে না। বিভব শক্তি সর্বোচ্চ, হ্যাঁ এটা সঠিক, এটা হবে। মোট শক্তি সমান বিভব শক্তি, হ্যাঁ এটাও সঠিক, কারণ এই অবস্থানে যেহেতু গতিশক্তি থাকে না, তাহলে মোট শক্তিটা কি হয়? বিভব শক্তি হয়। তাহলে 2 ও 3, এটাই আনসার। ওকে চলো আমরা এইটা আবার উল্টাকে এটা একটু সিধা করি। আচ্ছা সিধা হলো, চলো দেখি এখান থেকে কিছু সলভ করি, এখান থেকে কিছু প্রশ্ন। আচ্ছা দেখো, কোনো সরল শোণিত স্পন্দনরত বস্তুকণার এ বিস্তার আর এক্স হলো সরণ, তাহলে ত্বরণ সর্বনিম্ন হবে। ত্বরণ কোথায় সর্বনিম্ন হয়? এই ত্বরণ কোথায় সর্বনিম্ন হয়? এই যে এখানে সাম্যাবস্থানে ত্বরণ সর্বনিম্ন হয়, ঠিক না? কারণ এখানে বেগ সর্বোচ্চ হয়, যেখানে বেগ সর্বোচ্চ হবে সেখানে ত্বরণ সর্বনিম্ন হয়, এটা তো তোমরা জানোই। তাহলে কি হবে? এটা অ্যান্সার, এক্স ইকুয়াল টু 0 অবস্থানে। দোলক ঘড়ি পাহাড়ের উপরে নিয়ে গেলে কি ধীরে চলে? পাহাড়ের উপরে নিয়ে গেলে কি হয়? আসো আমরা একটু চিন্তা করি, যে পাহাড়ের উপরে নিয়ে গেলে কি জি কমে না বাড়ে? অবশ্যই কমে। তাহলে জি যদি কমে তাহলে টি কি হবে? বাড়বে। টি বাড়া মানে কি? সময় বেশি লাগবে। তো সময় বেশি লাগলে কি ধীরে যায় গেলে সময় বেশি লাগে না? তাহলে হ্যাঁ ধীরে চলবে, ঠিক আছে। আচ্ছা বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে এটি ধীরে চলবে। বিষুব থেকে যদি আমরা মেরুতে নেই, তাহলে বিষুব থেকে মেরুতে নিলে কি হবে? জি বাড়বে। বিষুব থেকে মেরুতে, ভালো করে বুঝো, বিষুব থেকে মেরুতে, তাহলে মেরুতে গেলে কি হবে? জি বাড়বে। তাহলে জি যদি বাড়ে তাহলে টি এর মান কি কমবে না বাড়বে? জি বাড়লে টি এর মান কমবে, উল্টা সম্পর্ক না? তাহলে টি এর মান যদি কমে, টি এর মান কমা মানে কি সময় কম লাগতেছে, তো সময় যদি কম লাগে তাহলে কি ধীরে চলবে? বেশি দ্রুত চলবে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে, আচ্ছা এটা একটু দেখো, এটা একটু বোঝার বিষয় আছে যে কালের সাথে সম্পর্ক কি। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে, আচ্ছা গ্রীষ্মকালের চেয়ে শীতকালে এমন কি ঘটে? শীতকালে দৈর্ঘ্য একটু কমে যায়, দৈর্ঘ্য হালকা কমে, ঠিক আছে। এখান থেকে একটা খুব অনুধাবনমূলক প্রশ্ন আসে এখান থেকে, সেটা হলো প্রায় আসে পরীক্ষায়, বলে যে দুইটা থম্বায় বা দুইটা ইলেকট্রিক পিলারে, তো দুইটা ইলেকট্রিক পিলারের ভিতরে তার যখন দেওয়া হয়, সে তারটাকে টান টান করে দেওয়া হয় না কেন, একটু লুজ কেন রাখা হয়? কারণ এই যে যখন শীতকাল আসে তখন দৈর্ঘ্যটা কমে গেলে যেন টান টান হয়ে ছিঁড়ে না যায়, এই জন্য আগে থেকে একটু ঝুলাই দেওয়া হয় হালকা, মানে দৈর্ঘ্য একটু বেশি রাখা হয় আগে থেকে। তাহলে দৈর্ঘ্য কি হয়? হালকা কমে আসে, হালকা দৈর্ঘ্যটা কমে যায়। তাহলে দৈর্ঘ্য যদি কমে, এই খেয়াল করো, দৈর্ঘ্য যদি কমে তাহলে কি পর্যায়কাল কমবে না বাড়বে? কমবে, কারণ সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক, যদিও বর্গমূল বাট সমানুপাতিক, তো তাহলে দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কমবে। আর তাহলে পর্যায়কাল যদি কমে তার মানে কি অল্প সময়ে দোল দিচ্ছে, তার মানে কি দ্রুত চলবে, তাহলে ঠিক আছে এটা। তাহলে আমাদের আনসার হবে 1 ও 3। ওকে আচ্ছা সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়, সাম্যাবস্থায় কি সর্বোচ্চ হয়? বেগ সর্বোচ্চ হয়। সাম্যাবস্থায় কি সর্বোচ্চ হয়? বেগ সর্বোচ্চ হয়। এই যে ওকে আচ্ছা এরপর ডানে এখানে দেখি উদ্দীপকের সময়কালও, এখানে উদ্দীপক আছে, এখানে একটা উদ্দীপক আছে, দেখি কি উদ্দীপক। ও উদ্দীপক এখানে নাই, উদ্দীপক আগের পৃষ্ঠায় ছিল। আচ্ছা তাহলে দরকার নেই। আচ্ছা এরপরে এখানে চলে আসো। আচ্ছা এগুলা দেখি একটু। আচ্ছা তাহলে এখানে দেখি আসো প্রশ্ন। 128 সেকেন্ডের কাটার প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, মনে আছে সূত্রের কথা মনে আছে? ওমেগা নিউটনিয়ান বলবিদ্যাতে ছিল, তারপরে আবার গতিতেও ছিল। তাহলে ওমেগা সমান আবার কি 2π/t ইন্টু আর, এই তো হয়ে গেল। তাহলে 2π/t, টি মানে পর্যায়কাল। কিসের কাটা? সেকেন্ডের কাটা পুরোটা একবার ঘুরে আসতে কত সময় নেয় বলো? সেকেন্ডের কাটা পুরোটা একবার ঘুরলে কি হয়? 1 মিনিট হয়, তার মানে কত সময় যায়? 60 সেকেন্ড। তাহলে ইন্টু আর কত? 3 সেন্টিমিটার, 0.03। এই তো, এটা ক্যালকুলেশন করো, করে যা আসবে সেটাই উত্তর।
সেকেন্ডের কাটার পর্যায়কাল 1 মিনিট, হ্যাঁ সঠিক। আচ্ছা সেকেন্ডের কাটার কম্পাঙ্ক কেমনে বের করবা? 1/t মানে 1/60। আচ্ছা কৌণিক বেগ কেমনে বের করবা? ওমেগা ইজ ইকুয়াল টু এই যে এখান থেকে 2π/60, কারণ একবার ঘুরে আসতে 60 সেকেন্ড সময় নেয়। তো হিসাব করে দেখো যে কোনটা মেলে। ঠিক আছে, আমি করে দিলাম না। আচ্ছা এটা কি বলছে? প্রথমে একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিলে এবং তরল ফোঁটায় ফোঁটায় পড়তে থাকলে দোলকটি প্রথমে ধীরে এবং পরে দ্রুত চলবে। আচ্ছা এইটার ব্যাখ্যা অনেকবার বলছি তোমাদের, তারপরও আসো আরেকবার একটু বলে দিই। এইটা যখন তুমি নিচে ছিদ্র করে দাও তখন কি ভর কেন্দ্র নিচে নামে? তাহলে ভর কেন্দ্র যখন আস্তে আস্তে নিচের দিকে নামবে তখন তোমার দৈর্ঘ্যটা বড় হবে, আর যখন দৈর্ঘ্য বড় হবে তখন পর্যায়কাল বাড়বে। তো পর্যায়কাল বাড়া মানে কি? সময় বেশি লাগা। সময় কখন বেশি লাগে? যখন তুমি ধীরে ধীরে হাঁটো। তাহলে স্লো যখন চলবে, তাহলে কি বলছে যে প্রথমে ধীরে পরে দ্রুত চলবে? না, এটা তাহলে হচ্ছে না। প্রথমে দ্রুত পরে আস্তে আস্তে ধীরে স্লো হয়ে যাবে, কারণ যত ভর কেন্দ্র নিচে নামবে তত কি আস্তে আস্তে স্লো হবে না? আচ্ছা লব্ধি ভার কেন্দ্র ক্রমান্বয়ে কেন্দ্র থেকে নিচে নামতে থাকে, এই যে দেখো বলছে। তাহলে অ্যান্সার কি হবে? 2 ও 3, এটাই অ্যান্সার, 2 ও 3। আচ্ছা এরপরে আসো দেখি ডান পাশে এখানে কি বলছে, এগুলো একটু দেখি। দোলনকাল কত? সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, ববের ব্যাসার্ধ দেওয়া আছে, বের করবা। t ইজ ইকুয়াল টু 2π√, এই যে এটা এই সূত্র দিয়ে স্মল এল প্লাস আর, স্মল এল মানে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ হলো স্মল আর। আচ্ছা সেকেন্ড দোলকে, উক্ত দোলকে সেকেন্ড দোলকে পরিণত করলে দোলকটি কি হবে? দোলক সেকেন্ড দোলককে পারবা? নিজেরাই ট্রাই করবা। আগে এখান থেকে দোলনকালটা বের করো, তারপরে সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড বানাতে হলে তোমার কি করতে হবে? আগে তুমি ওখানে হিসাব করে দেখো যে কত বেশি আসতেছে না কম আসতেছে, তো সেই অনুযায়ী তুমি এখানে সিদ্ধান্ত দিবা সেকেন্ড দোলক বানাতে চাইলে কি করতে হবে। আচ্ছা তাহলে এরপরে দরকার নাই, চলো এরপরে আমরা পরে যাই। দেখো 138 গ্রাফ আছে এখানে একটা, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি, কোন সরণ y কি সরণ। আচ্ছা তো সরণ যদি হয় তাহলে বলছে ত্বরণ বনাম সময়। ত্বরণ মানে a আর t, ওকে a t, তাহলে ত্বরণের সাথে সময়। দেখো ত্বরণ কি আগে সেটা তুমি আগে মনে করো, ঠিক আছে? ত্বরণ a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল, মনে আছে? এই যেটাই তো ছিল, আমরা যখন দুইবার ডিফারেন্সিয়েশন করছিলাম তখন এটা আসছিল না? তাহলে দেখো সাইনের গ্রাফ তো হবে আবার মাইনাস, তার মানে কি আগে তুমি গ্রাফটা আঁকাও তাহলে সুবিধা হবে। তাহলে সাইনের গ্রাফ কেমন হয়? মূলবিন্দু থেকে শুরু হয় এবং মাইনাস হওয়ার কারণে শুরু হবে কোত্থেকে? নেগেটিভ থেকে। ঠিক আছে, হয়ে গেছে? ওকে আসো, তো অ্যান্সার কোনটা হবে? এই যেটা শেষ। এটা কি কসের গ্রাফ? হচ্ছে না, বাদ। এটা কি সাইনের গ্রাফ কিন্তু পজিটিভ, উপর থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে না, বাদ। এটা কি? এটা তো হচ্ছেই না, কারণ এটা শুধু উপর দিকে গেছে, এটা নেগেটিভ দিকে যায়নি। তাহলে নেগেটিভ তো অলরেডি আমার আছেই, ভিতরেই আছে, সূত্রের মধ্যেই আছে। ঠিক আছে, বুঝতে পারছো? গ্রাফগুলা ভালো করে করবা, গ্রাফগুলা কিন্তু খুব বেশি ইজি। তো গ্রাফ দেখে ভয় করবা না, কারণ গ্রাফ থেকে দেখে দেখে নাম্বার তোলা যায়, দেখে দেখেই সলভ করা যায়, সময় অনেক কম লাগে, দেখে দেখেই সলভ করতে পারো। আমি তোমাকে বুঝাই দিচ্ছি জন্য এত টাইম লাগতেছে, বাট তুমি যখন নিজে বুঝে 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 ফেলবে একবার, তখন তুমি দেখবা যে তুমি দেখে দেখে উত্তর বলতে পারছো 1-2 সেকেন্ডের মধ্যে। আবার উল্টা করতে হবে, ওকে। আচ্ছা এরপরে চলো দেখি, মধ্যে যদি কোনো প্রশ্ন তুমি বারবার রিপিট করে দেখো বুঝতে না পারো, যদি কোনো সমাধান বা যদি কোনো এরকম হয় যে প্রশ্ন আমি যেগুলো বাদ দিলাম এর মধ্যে কোনোটা পারতেছো না, সেগুলো একটু মার্ক করে রাখো, সেগুলো আমাকে বলবে, আমি সলভ করে দেবো। তাহলে তোমরা 8 নম্বর অধ্যায়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করা শুরু করো। এখান থেকে তো অবশ্যই এই ভিডিওটা দেখবেই, সাথে তোমাদের কাছে যেই সকল সোর্স বা ম্যাটেরিয়ালগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করে ফেলো। যা যা সমস্যা হয় সেগুলো একটু মার্ক করে রাখো, আমাকে জানাও, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে 8 নম্বর অধ্যায় আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।